আচ্ছা, আমাদের পাইথন, তাই তো? আচ্ছা, প্রথমে আমি বলে নিই, তোমরা ফার্স্ট সেমিস্টারে তো তোমাদের সি প্রোগ্রামিং ছিল। তো সি প্রোগ্রামিংটা আশা করি ভালো করে শিখেছিলে, কারণ ম্যাক্সিমামটাই পাইথন। দেখো, পাইথন আলাদা কিছু ল্যাঙ্গুয়েজ নয়, পাইথনও সি এর মতো একটা ল্যাঙ্গুয়েজ। সি, জাভা, ফোটান এগুলোও যেমন একটা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, পাইথনও কিন্তু আর একখানা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো মেনলি এখানে আমাদের কি রয়েছে, আমরা সি প্রোগ্রামিংয়ে কী পড়াশোনা করেছি ফার্স্ট সেমিস্টারে সি প্রোগ্রামিংয়ে পড়াশোনা করেছি। যে মেনলি আমাদের যেটা কোশ্চেন আসতো পরীক্ষায়, যে প্রোগ্রামিং করার ব্যাপারটা, তাই তো? আর তো আলাদা কিছু নয়, সি প্রোগ্রামিং কোথা থেকে আসছে, সি প্রোগ্রামিং মানে কীভাবে ডেভেলপ করলো, হ্যাঁ, ওই সমস্ত তো আমাদের মেনে ছিল না। আমাদের মেন যেটা ছিল যে প্রোগ্রামিং কী করে করতে হয় সেটা শিখেছিলাম। বোঝা গেছে? সি প্রোগ্রামিংটা কী করে করতে হয়, এবং সি প্রোগ্রামিং করতে গেলে কিছু কিছু থিওরি কোশ্চেনও আসতো, আর ম্যাক্সিমামটাই প্রোগ্রামিং আসতো, তাই তো? পরীক্ষা তো এভাবেই এসেছিলো কোশ্চেনটা। পাইথনের ক্ষেত্রেও সেম, এই পেপারটারও কোশ্চেন প্যাটার্ন একেবারেই একই রকম। আচ্ছা, এখানে প্রথমে বলি, এই পেপারটাতে আমাদের 75 মার্কস, তাই তো? থিওরি কোশ্চেন, তার মধ্যে কিন্তু পাইথন আছে তোমার 50 মার্কস, আর একটা আছে ল্যাটেক্স আছে 25 মার্কস। এই দুটো মিলে কিন্তু 75 মার্কস। তোমরা অলমোস্ট হয়তো কলেজে স্টার্ট হয়ে গেছে, কলেজেও তোমরা করছো, জানো ব্যাপারটা। তো আমরা শুরুটা পাইথন দিয়েই করবো অবভিয়াসলি। তো যেটা বলছিলাম, তাহলে পাইথনও কিন্তু একই রকম একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লাইক সি। এবার যে সি শিখে গেছে তার কাছে পাইথন কিছুই না। আলটিমেটলি তুমি শিখেই ফেলেছো পাইথন, আমি করালেই বুঝতে পারবে। বোঝা গেছে? আচ্ছা, এখন সি প্রোগ্রামিং সম্পর্কে আমি প্রথম 2-4টে কথা বলবো, তারপর আমি পাইথনে আসছি। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, সি প্রোগ্রামিংয়ে আমরা একটা প্রোগ্রাম করতে গেলে, আমি একেবারেই চলে যাচ্ছি মেনলি, প্রোগ্রাম করতে গেলে আমরা কি করতাম সি প্রোগ্রামিংয়ে। সি প্রোগ্রামিংয়ে একটা প্রোগ্রাম করতে গেলে প্রথমে হচ্ছে কি করতাম, যে কিছু ডেটা, প্রথমে আমাকে প্রোগ্রামিংটা তো যে কোনো জায়গায় করতে পারবো না, আমাদের কিছু হেডার ফাইল থাকে, মানে সি প্রোগ্রামিং যে ফরম্যাটটা আর কি, সির যে ফরম্যাটটা ছিল, এক হচ্ছে তোমার হেডার সেকশন থাকতো, যেখানে আমরা হেডার ফাইল লিখতাম। মনে করে দেখো, হ্যাজ ইনক্লুড স্টিরিও ডট এইচ, হ্যাজ ইনক্লুড ম্যাথ ডট এইচ, কোনিও ডট এইচ, এটসেট্রা অনেক মানে হেডার ফাইল আছে। তো এখানে হেডার ফাইল থাকতো। তারপরে আমাদের কি থাকতো, একটা মেন ফাংশন থাকতো। হ্যাঁ, মেন বলে একটা ফাংশন থাকতো। দিয়ে আমরা মেন হচ্ছে অ্যাকচুয়ালি ওখান থেকে সি প্রোগ্রামিংটা স্টার্ট হচ্ছে। এই হেডার সেকশনের সঙ্গে সি প্রোগ্রামিংয়ের কোনো লিঙ্ক নেই, এটা সি প্রোগ্রামিংয়ের পার্টও নয়। বুঝতে পারছো? আমাদের মেন ফাংশন থাকতো, মেন ফাংশনের আন্ডারে এইখানে আমরা সি প্রোগ্রামিংয়ের যাবতীয় যা কিছু লিখতাম। এটি আমাদের ফরম্যাট ছিল। মেন ফাংশন দিতাম, তারপরেই আমরা কি করতাম, সঙ্গে সঙ্গে ঢুকে যেতাম কি ভ্যারিয়েবল ডিক্লারেশনের জায়গাটাতে। বোঝা গেছে? এইখানে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ারের ব্যাপার থাকতো। ভ্যারিয়েবল ব্যাপারটা কি ছিল, জাস্ট ভ্যারিয়েবল মানে কিছুই না, কিছু ফোল্ডার ক্রিয়েট করা, মানে সোজা বাংলা ভাষায় যেটাকে বলি, কিছু ফোল্ডার ওপেন করা। আমরা আমাদের ফোনে প্রচুর ফোল্ডার ক্রিয়েট করে থাকি। আমরা ধরো কোনো একটা ফেস্টিভ্যালে বেরিয়ে, দুর্গাপুজোর কথাই যদি বলি, দুর্গাপুজোতে বেরিয়েছি, বিভিন্ন ধরো 2022 ফটোগুলোকে একটা ফোল্ডারের মধ্যে রাখবো, পরের বছর 2022 দুর্গাপুজোর ফটোগুলোকে আরেকটা ফোল্ডার রাখবো। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা ফোল্ডার ক্রিয়েট যেভাবে করে থাকি, সেই ফোল্ডার ওপেন করাটাই সি এর ভাষায় আমরা কি বলতাম, ভ্যারিয়েবল ক্রিয়েট করা। বোঝা গেছে? যেখানে ভ্যারিয়েবল মানে হচ্ছে ফোল্ডারের মধ্যে কিছু ডেটা স্টোর করতাম, সেই ডেটাগুলোকে নিয়ে কাজ করতাম, কাজ করে আবার ডেটা স্টোর করতাম, স্টোর করে আবার সেগুলোকে আউটপুট চাইলে আউটপুট নিতাম। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এখানে। তাই তো ভ্যারিয়েবল ক্রিয়েট করতাম। তারপরে আমাদের কি থাকতো, থার্ড যে পার্ট, সেটা হচ্ছে তোমার ইনস্ট্রাকশন সেকশন ছিল আমাদের। এই হচ্ছে মেনলি 3টে পার্টে কি হতো, আমাদের সি প্রোগ্রামিংটা কাজ করতো, তাই তো? সি প্রোগ্রামিং মেনলি 3টে পার্টে, একটা হেডার সেকশন, একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন সেকশন, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন সেকশন। বোঝা গেছে? বেশ, এইবারে বলি, ওখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে বেশ কিছু রুল ফলো করতে হতো, তাই তো? মানে ভ্যারিয়েবল যে নেম, একটা ফোল্ডারের নেম, আমরা আমাদের মোবাইলে যখন ফোল্ডার ক্রিয়েট করি ইচ্ছে খুশি একটা নাম দিয়ে দিই। বাট সি প্রোগ্রামিংয়ে আমাদের যখন একটা ফোল্ডার ক্রিয়েট করতাম, সেখানে একটা রেস্ট্রিকশান ছিল, যে ফোল্ডারে যে নামটা হবে, সে নামের একটা লেন্থের একটা ফিক্স ছিল, 31 লেন্থ ছিল সম্ভবত। বোঝা গেছে? 31 কি 32, 31ই হবে। 31 সাইজের লেন্থ ছিল ফোল্ডারের নেম, ম্যাক্সিমাম এত লেন্থ তুমি নিতে পারো। আর কি ছিল, ফোল্ডারের নাম লেখার সময় তুমি 3টে জিনিস ইউজ করতে পারতে। আমাদের কিবোর্ড যেটা থাকে, সেই কিবোর্ডে কী কী থাকে দেখবে, এক হচ্ছে
আলফাবেট থাকে, লোয়ার কেস, আপার কেস, এই আলফাবেটগুলো থাকে। আর কি থাকে? নাম্বারগুলো থাকে, তাই তো? 1 2 3 4 নাম্বার থাকে। আর কিছু কি থাকে না, স্পেশাল ক্যারেক্টার্স থাকে। স্পেশাল ক্যারেক্টার কি? হ্যাজ, পার্সেন্টেজ, অ্যাট দ্য রেট অ্যান্ড সো অন করে স্পেশাল ক্যারেক্টার থাকে। মেনলি কিবোর্ড এই তিনটে জিনিস দিয়ে তৈরি করা হয়। কেমন? বেশ, এইবারে দেখো আমরা কি করছি। আমাদের ভ্যারিয়েবল যখন নাম লিখতাম এইগুলোকে ইউজ করতাম, কিন্তু এগুলোকে ইউজ করতে গেলে আমাকে কয়েকটা কন্ডিশন মেনটেন করতে হতো। প্রথমে কি করতে হতো, যে ভ্যারিয়েবল নাম যখন লিখবো সেই প্রথমে নাম স্টার্টিংটা কোনো নাম্বার তুমি ইউজ করতে পারতে না, তাই তো নাকি? আমরা ভ্যারিয়েবল নেম ধরো আমি কথা বলছি, ধরো এইভাবে 1A, এটা কিন্তু আমাদের অ্যালাউ হতো না সিতে, ঠিক আছে? এটা কিন্তু অ্যালাউ হতো না, এটা অ্যালাউ হতো। এ লিখে 1 লিখলাম, এটা অ্যালাউ হতো। বোঝা গেছে? অর্থাৎ ভ্যারিয়েবল নেম লিখতে গেলে কখনো নাম্বার কিন্তু স্টার্টিংয়ে বসে না, এটা আমাদের রুলস ছিল। সেম রুলসগুলো কিন্তু এখানে আছে, সেই জন্য আমি অলরেডি যেহেতু শিখে ফেলেছি সিতে, সেই জন্য আমি এটা ডিক্লেয়ার করে দিচ্ছি। আমি পাইথনে আলাদা করে বলবো কেন? ওগুলোই তো আছে আমাদের। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। সো তাহলে এইটা কিন্তু অ্যালাউ হয়, ঠিক? আর কি? কোনো ক্যাপস যেটা লেটার, ক্যাপিটাল লেটার ইউজ করতাম না, করা হয় না। বোঝা গেছে? আচ্ছা, তারপরে কি স্পেশাল সিম্বল যেটা আছে, স্পেশাল সিম্বলে একটাই স্পেশাল সিম্বল ইউজ হতো, সেটা হচ্ছে আন্ডারস্কোর। একটাই স্পেশাল সিম্বল, ভ্যারিয়েবল নেম লিখতে গেলে এই আন্ডারস্কোর একটা আছে দেখবে, সেই আন্ডারস্কোরটা ইউজ করতাম, আর কোনো স্পেশাল সিম্বল ইউজ করতাম না। এইবারে ভ্যারিয়েবল নেম লিখতে গেলে তুমি স্টার্টিংয়ে হয় আন্ডারস্কোর দিতে হবে, না হলে আলফাবেট দিতে হবে। বোঝা গেছে? এই দুটো দিয়ে তুমি স্টার্ট করতে পারো। নাম্বার কখনোই স্টার্টিংয়ে বসবে না, নাম্বারকে তুমি পরে মাঝখানে যেখানে ইচ্ছে বসাতে পারো। বোঝা গেছে? আর আন্ডারস্কোরটা স্টার্টিংয়ে বসাতে পারো, যেখানে ইচ্ছে বসাতে পারো। সুতরাং এই ছিল আমাদের সিতে ভ্যারিয়েবল নাম লেখার টেকনিক। তাহলে পাইথনের টেকনিকটাও তোমার শেখা হয়ে গেল। পাইথনেও সেম জিনিস ভ্যারিয়েবল কী করে ডিক্লেয়ার করতে হয় তাহলে তোমার জানা হয়ে গেল। বুঝতে পারলে কি বললাম? সুতরাং ভ্যারিয়েবল নেম যদি আমাকে পাইথনে লিখতে হয়, ভ্যারিয়েবল নেম তো আমার লাগবে। আমি সি প্রোগ্রামিং করছি মানে কি, আমাকে ডেটা স্টোর করতে হবে, ঠিক আছে? সেখানে একটা রেজাল্ট আসবে, তাকেও স্টোর করতে হবে, তারপরে সেটাকে আমি আউটপুট নেবো। বুঝতে পারছো? সুতরাং তোমার ভ্যারিয়েবল ছাড়া তো তুমি প্রোগ্রামে এগোতে পারবে না। সুতরাং তার জন্য তাহলে তোমার কিন্তু এই টেকনিকটা, সিতে যে টেকনিক ছিল সেম টেকনিক আমি ফলো করব। নেক্সট, তারপরে দেখো ভ্যারিয়েবল নেম যখন আমরা লিখতাম তারপর টাইপটাকে ডিক্লেয়ার করতাম। এবারে টাইপ কি ছিল? টাইপ ছিল এখানে দেখো আমরা মেনলি সিতে সি কনস্ট্যান্ট যে জিনিসটা ছিল, সি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট ছিল? একটা হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট ছিল, একটা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট ছিল, আর একটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে? একটা হচ্ছে রিয়েল, একটা ছিল ইন্টিজার, আর একটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্টের কথা বলছি আর কি। সি কনস্ট্যান্ট, তিনটে কনস্ট্যান্ট ছিল। এই রিয়েল কনস্ট্যান্টটাকে আমরা কি বলতাম? ফ্লোট। ইন্টিজার কনস্ট্যান্টটাকে ইন্ট দিয়ে লিখতাম, আর এটাকে CHAR, তাই তো নাকি? শুধু তাই নয়, এদের একটা করে আমার সিম্বল ছিল, %F, %D, %C। বুঝতে পারলে? সিতে এটা ছিল। বাট তাহলে পাইথনে আমরা কি করব? পাইথনে আমাদের এই সিম্বলগুলোকে আমরা আর ইউজ করব না। বোঝা গেছে? রিয়েলের জন্য ফ্লোট লিখবো, ইন্টিজারের জন্য ইন্ট লিখবো, ক্যারেক্টারের জন্য এটা লিখবো, বাট %F, %D আর %C আমরা এই জিনিসটা কিন্তু লিখব না। বোঝা গেল ব্যাপারটা? বেশ, এইবারে বলি, আমরা যখন সিতে ভ্যারিয়েবল ক্রিয়েট করতাম তার আগেই কি লিখতাম? যে ইন্ট বলে বা সাম ফোল্ডার, এ ফোল্ডার, যা ফোল্ডার ক্রিয়েট করা যায় ভ্যারিয়েবল লেখার, অর্থাৎ এইখানে এরকম লিখতাম, মানে এরকম লিখতাম। দেখবে ভ্যারিয়েবল ডিক্লারেশনটা, মেন ফাংশন থাকতো, মেন ফাংশন ইন্ট মেন লিখবে ইন্ট মেন, তারপরে আমরা ব্রাশ ওপেন করতাম, দিয়ে এইখানে কি লিখতাম? ইন্ট বলে এ লিখতাম, বি লিখতাম, আই লিখতাম, সি লিখতাম, ডি লিখতাম, অ্যান্ড সো অন, এবং শেষে একটা সেমিকোলনও দিতাম। দিতে হতো আমাদের। বুঝতে পারলে? বাট এই টেকনিকটা আমাদের পাইথনে এসে ফলো হবে না। প্রথমত পাইথনে কোনো সেমিকোলন থাকবে না লাইনের শেষে। কি বললাম? পাইথনে কোনো সেমিকোলন আমার দরকার নেই লাইনের শেষে, ঠিক আছে? আর ভ্যারিয়েবলকে এভাবে ডিক্লেয়ার করা হবে না, তাহলে নিশ্চয়ই তার ডিক্লেয়ারের আলাদা একটা প্রসেস আছে। বোঝা গেছে? বেশ,
তারপরে আমরা কি করতাম, ফ্লোট হলে ফ্লোট করতাম, যাই হোক ক্যারেক্টার হলে ক্যারেক্টার করতাম, সেটা বললাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার, এটা ভ্যারিয়েবল ডিক্লারেশনের ব্যাপারটা। তারপরে আমাদের আরেকটা ছিল, দেখবে প্রিন্টএফ স্ক্যানএফ প্রোগ্রাম, মানে ওর মধ্যে প্রিন্টএফ স্ক্যানএফ ঢুকে আছে, ঠিক আছে। ওই studio.h যেটা ছিল হেডার ফাইল, ওর মধ্যে প্রিন্টএফ স্ক্যানএফ লুকিয়ে রয়েছে। ওই ফাংশনগুলোকে আমরা আনতাম যখন কোনো ডেটাকে আমার ইনপুট করা থাকতো আর কি, এন্টার করা থাকতো, প্রিন্টএফ ওটাকে স্টোর করার জন্য স্ক্যানএফ এটসেট্রা এটসেট্রা ছিল। বোঝা গেছে? এইখানে কোনো প্রিন্টএফ ফাংশনও নেই, প্রিন্টএফ ফাংশন আছে বাট তাকে লিখবো আলাদা করে। অর্থাৎ ওখানে যেটা আমরা প্রিন্টএফ বলতাম, আমরা পাইথনে এসে এই এফটাকে কেটে দেবো, পাইথনে ওটাকে কী বলবো, জাস্ট প্রিন্ট। বোঝা গেছে? জাস্ট প্রিন্ট। ওখানে যে প্রিন্টএফটা যা কাজ করতো, প্রিন্ট আমার পাইথনে এসে সেম কাজ করবে, প্রিন্ট ফাংশনটাই ওই একই কাজ করবে। যেটা বলছিলাম স্ক্যান ব্যাপারটা, ওই আলাদা করে স্ক্যানএফ এখানে নেই। অর্থাৎ ওখানে যেমন আমার স্ক্যানএফ ছিল, বেশ একটা ফরম্যাট ছিল, লিখতাম অ্যাম্পারসেন্ট দিয়ে, লিখতাম, সি এর কথা বলছি, এখানে আমার এটা নেই। তাহলে কি করে করব? এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমরা কি করে ডেটাটাকে স্টোর করব সেটাও আমরা শিখে এসেছি সিতে। দেখবে সিতে কোনো সময় আমরা কি করতাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার হলো তো, ডিক্লেয়ার করে তারপরে আমরা আমাদের কোনো কাজের স্বার্থে আমরা অলরেডি অটোমেটিক্যালি আমরা ধরো age=14, এভাবে আমরা কিছু ডেটা অটোমেটিক্যালি নিয়ে নিতাম, age=14। আমি এন্টার দ্য ভ্যালু অফ এ, প্রিন্টএফে এন্টার দ্য ভ্যালু অফ এ না বলে আমি age=14 নিয়েও দেখবে অনেক প্রোগ্রামে কাজ করেছি হবে। অর্থাৎ এটা মানে কিন্তু এই 14 ভ্যালুটা এ ফোল্ডারে কি হলো, ফোল্ডার তো অলরেডি ক্রিয়েট করে ফেলেছি ভ্যারিয়েবল, এই ফোল্ডারের মধ্যে কি হলো, অ্যাসাইন করা হলো। বুঝতে পারছো? অর্থাৎ আমরা তাহলে এই স্ক্যানএফটাকে তাহলে আর ইউজ করব না, স্ক্যানএফের জায়গায় ডিরেক্ট আমরা কি করব, এইভাবে কিছু একটা করব, সেটা আমি আসছি, অবভিয়াসলি আসছি, কিছু একটা করব এইরকম ফরম্যাটের কিছু একটা জিনিস। বোঝা গেছে? তাহলে সির সঙ্গে কিন্তু এই বেসিক ডিফারেন্সগুলো রয়েছে। তারপরে এই মেন ফাংশান আমাদের পাইথনে নেই, কোনো মেন ফাংশান লাগবে না। বুঝতে পারছো? কোনো মেন ফাংশান নেই, কোনো হেডার ফাইল টাইল কিচ্ছু লাগবে না। অর্থাৎ পাইথন হচ্ছে খুবই সহজ একখানা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যার ল্যাঙ্গুয়েজটা খুবই সিম্পল। বুঝতে পারছো? সি এর মতো এতটা কমপ্লিকেটেড নয়, এত রুল রেস্ট্রিকশান ফলো করব না, দরকার নেই আমাদের, একদম স্ট্রেট ফরওয়ার্ড। বললাম না, তারপরে শেষে দেখো সেমিকোলনের কোনো মানে কনসেপ্টই নেই। বোঝা গেল ব্যাপারটা? বেশ, সো এই ছিল বেসিক কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ফিরছি এখানে। তারপরে দেখো আউটপুট বা ইনপুটে গিয়ে এই %d%f অর্থাৎ টাইপগুলোও মেনশন করতে হতো আমাদের। কি বলছি বুঝতে পারছো? আউটপুট যখন করতাম, সির কথা বলছি, আউটপুট যখন দিতাম দেখবে তখনও একটা এই প্রিন্টএফ টাইপের কিছু লিখতাম, প্রিন্টএফ বলে সামথিং কিছু একটা %, অর্থাৎ আমাকে টাইপটা মেনশন করতে হতো। অর্থাৎ যে ফরম্যাটটা ছিল প্রিন্টএফের, এখানে অনেক কমপ্লিকেটেড একটা ফরম্যাট ছিল, এখানের মধ্যে এত কিচ্ছু নেই, এত কমপ্লিকেটেড কোনো কিচ্ছু নেই। এখানে আমাদের যখন আমাদের প্রথমত এফ আমরা ইউজ করব না, জাস্ট প্রিন্ট দিয়েই কাজ চালিয়ে নেবো, বললাম আমি ব্যাপারটা। বোঝা গেছে? সো এখানে জাস্ট কি ফরম্যাটে হয় সেটা আমি আসছি পরে, বুঝতে পারলে? সো তাহলে দেখো যখন আমরা পাইথনে এবার যাব, আমরা পাইথনে এই যে তিনটে জিনিস, কি কি তিনটে জিনিস, এক আমি দেখছি, দেখো হ্যাঁ, সিতে যখন আমরা করতাম, দেখো আমরা ইন্ট মেন বলে একটা কথা লিখছি, মেন ফাংশন মানে মেন ফাংশন থাকতো, দিয়ে ব্রাশ ওপেন করতাম, ইন্ট এ বলতাম, তাই তো। তারপর আমরা কি লিখতাম, প্রিন্ট এফ দিয়ে আমি বললাম কি, যে এন্টার দ্য ভ্যালু অফ এ দিলাম, দিয়ে তারপরে কি করছি, স্ক্যানএফ করছি। স্ক্যানএফ কি করছি না, প্রথমত আমার টাইপটা কি, ইন্টিজার টাইপের, তাহলে %d করতাম, টাইপটা মেনশন করতাম। তারপরে অ্যাম্পারসেন্ট কি করতে, অ্যাম্পারসেন্ট ক্যারিয়ার, যে ইনপুটটা তুমি দিচ্ছ সেটাকে কি করবে, ও ওইখানে গিয়ে স্টোর করবে। কোথায় স্টোর করবে, এ ফোল্ডারে স্টোর করবে। এই তিনটে লাইন তুমি ভালো করে দেখো, এই তিনটে লাইন আমি কি করছি,
ফার্স্ট লাইনে আমি কি করছি, ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। সেকেন্ড লাইনে আমি কি করছি, আমি আমার কাছে চাইবে যখন কম্পিউটার যে এন্টার দ্য ভ্যালু অফ এ, আমি ভ্যালুটাকে এন্টার করব। থার্ড লাইনে কি করবে, যে ভ্যালুটা এন্টার করলাম সেটাকে কি এ ফোল্ডারে গিয়ে স্টোর করবে। সিতে করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, এই তিনটে লাইন আমাকে কি করতে হচ্ছে, ফলো করতে হয়। বাট পাইথনে এই তিনটে লাইনকে আমরা একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। বোঝা গেছে? এই তিনটে লাইন একটা লাইনে কনভার্ট করব। কি, এই জিনিসটাই আমি লিখছি। আচ্ছা, এখানে কোথায় ফোল্ডার, এ ফোল্ডারটার নাম কি, এ ফোল্ডার। এ ফোল্ডারে তাহলে তোমার ভ্যালুটা স্টোর হবে, যে ভ্যালুটা স্টোর হওয়ার কথা। বুঝতে পারছো? বেশ, তাহলে ফোল্ডারটা হচ্ছে কি এ হলো। আর একটা কথা বলে দিই, এই ইকুয়ালস টু আর ডবল ইকুয়ালস টু এই জিনিসটা সিতে তোমরা যা জানো পাইথনে আমার সেম, ঠিক আছে, এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তারপরে আচ্ছা এগুলো একটু বলে নিই। এই স্ল্যাশ ডিভিশন ব্যাপারটা জানো, ডিভিশন মানে যেটা কোশেন্ট ডিভিশন যেটা দেবে আর কি। তারপরে পার্সেন্টেজ মডুলার ডিভিশন যেটা তোমাকে রিমাইন্ডার দেবে, মাল্টিপ্লিকেশান স্টার দেবে। বুঝতে পারছো? আর পাওয়ারটা আমরা ওখানে কি করতাম বলো তো, পাওয়ারটা যেটা আমরা এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে আমরা সিতে কীভাবে লিখতাম, বিভিন্ন রকমভাবে লেখা যায়। কেউ কেউ লেখে এক্স স্টার এক্স, কেউ কেউ এভাবে লিখতে দেখবে এক্স ক্যাপ, এইভাবে লেখা যায়। কেউ কেউ এভাবে লেখে পাও এক্স কমা টু। বোঝা গেল? বাট আমরা পাইথনে এই পাওয়ার ব্যাপারটাকে কিভাবে লিখব, পাইথনে পাওয়ার ব্যাপারটা এটা একসেপ্ট হবে এক্স স্টার এক্স, দ্যাট ইজ এক্স ইন্টু এক্স মাল্টিপ্লিকেশান, যেটা এই মাল্টিপ্লিকেশান একই, তাহলে এক্স স্কোয়ার। এইটা একসেপ্ট হবে না, এইটা একসেপ্ট হবে না। বাট এর করেসপন্ডিং একটা জিনিস আছে যেটা কিনা একসেপ্টেবল, সেটা কি, এটা এক্স স্টার স্টার টু। বুঝতে পারলে কি বলছি, এক্স স্টার স্টার টু, দ্যাট ইজ এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার। আর এটাও তুমি অ্যাকসেপ্ট করবে, পাও এক্স কমা টু। বুঝতে পারলে কি বলছি? সো এই বেসিক ডিফারেন্সগুলো টুকটাক রয়েছে। আচ্ছা, এইবারে চলে আসি ইকুয়াল টু। সিঙ্গেল ইকুয়াল টু আর ডবল ইকুয়াল টুর কী মিনিং ছিল তোমরা জানো নিশ্চয়ই। সিঙ্গেল ইকুয়াল টু মিনস অ্যাসাইন করা, যে এক্স ইজিক্যালস টু ওয়াই, এটার মিনিং হচ্ছে ওয়াইয়ের যে ওয়াইতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এক্স ফোল্ডারের মধ্যে দিলাম, আমি সাপ্লাই দিলাম, স্টোর করলাম। আর ইকুয়ালস টু মানে কি, ডবল ইকুয়ালস টু মানে হচ্ছে আমি দুটোর মধ্যে কম্পেয়ার করছি, দুটোর মধ্যে কম্পেয়ার করছি, তো দুজনের ভ্যালু দুটো ইকুয়াল, এর মধ্যে আর এক্সের মধ্যে আর ওয়াইয়ের মধ্যে যে ভ্যালু দুটো সেই এমন দুটো ইকুয়াল। বোঝা গেছে? এই দুটো কিন্তু খেয়াল করবে, এগুলো জানো তোমরা সিতে করে এসছো। এইটা আমি আবারও বলছি, এইটা বলা মানে হচ্ছে এক্স ফোল্ডারের মধ্যে ওয়াই ভ্যালুটাকে দিয়ে দিয়েছি, আর ওয়াই ফোল্ডারটা কী হয়ে গেছে, এমটি হয়ে গেছে। ওয়াই ফোল্ডারটা এমটি হয়ে গেছে, ওয়াই ফোল্ডারের ভ্যালুটা এক্সট্রা স্টোর করা। আর ডবল ইকুয়ালস টু মানে কিন্তু দুটোর মধ্যে কম্পেয়ার করছে, দুজনের ভ্যালু সমান। বুঝতে পারছো? এগুলো সিতেও ছিল, এখানেও তাই। বেশ, তাহলে দেখো পাইথনে আমি এই তিনটে লাইনের এবারে ইকুইভ্যালেন্ট জিনিস আমি বের করার চেষ্টা করছি। যে এ লিখলাম, ঠিক, ফোল্ডারটার নাম প্রথমে লিখলাম, ইকুয়ালস টু সাইন দাও। এইবারে পরের স্টেপ হচ্ছে তোমাকে টাইপটা ডিক্লেয়ার করতে হবে। কি টাইপ? ইন্টিজার টাইপ। তাহলে আমি লিখবো ইন্ট, ইন্ট, রাইট। এইবারে দেখো এই লাইনটা কি আছে, এই লাইনটা হচ্ছে প্রিন্টএফ আছে না, আমি বললাম একটু আগে যে এফটা কেটে দেবো, প্রিন্টটা ইউজ করব, আর ইনপুট একটা কথা সেটা ইউজ করব। বোঝা গেছে? তো এইখানে দেখো এই প্রিন্টএফের জায়গায় এটাকে আমি কি লিখছি, ইনপুট কথাটা লিখবো। ইনপুট লিখলেই আমার এটা, এই প্রিন্টএফটা অ্যাকচুয়ালি কী জিনিস, এই প্রিন্টএফটা অ্যাকচুয়ালি আমাকে তো ভ্যালু চাইবে, আমার কাছে এন্টার করতে বলবে, আমি তো এন্টার করব। তো সেইটা জায়গায় আমরা কী লিখবো, জাস্ট ছোটো করে ইনপুট লিখলেই হবে, ইনপুট। বোঝা গেছে কি বলছি? ইনপুট দিলাম, দিয়ে আবার ওপেন করো ব্রাশ, দিয়ে এইবারে তোমার এইখানে যা বক্তব্য লেখার সেটা তুমি লিখবে। অর্থাৎ আমি ওখানে কি লিখেছিলাম, আমি প্রিন্টএফের মধ্যে ওখানে লিখেছিলাম দেখো যে এন্টার দ্য ভ্যালু অফ এ, আমি ওটাই লিখবো এখানে, আমি ওটাই লিখবো এখানে যে এন্টার দ্য ভ্যালু অফ এ। এই যে লাইনটা আমি লিখলাম, পাইথনে লিখলাম, এই লাইনটাই একটাই লাইন, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস 3 লাইনস। এই তিনটে লাইনের ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার এই লাইনটা। বোঝা গেল ব্যাপারটা?
তাহলে ফোল্ডারটার নাম লিখলাম, তারপরে টাইপ ডিক্লেয়ার করলাম, তারপরে ইনপুট কথাটা লিখলাম, দিয়ে ব্যাস বাকি। এখানে তোমার মনের কথা তুমি লিখবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এইখানে ক্যাপিটাল লেটার তুমি ইউজ করতেই পারো। কি বললাম? এইখানে ক্যাপস লেটার তুমি ইউজ করতেই পারো। বোঝা গেল? হ্যাঁ, কারণ এটা ইনপুট ফরম্যাটের মধ্যে রয়েছে, এখানে তুমি ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার। এখানে তোমার ইচ্ছে মতো তুমি কিছু মানে মিনিংফুল কিছু লেখা তুমি লিখতেই পারো। ওখানেও তাই ছিল, এখানেও কিন্তু তাই ছিল। বোঝা গেল? সো এই 3টে লাইনের ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা। বুঝতে পারলে? এইবার আমরা পাইথনের প্রোগ্রামিংয়ে চলে যাচ্ছি। মানে বুঝতেই পারছো। আচ্ছা, তোমাদের প্রবলেম হলে কিন্তু অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এমন নয় আমি শুধু পড়িয়েই যাচ্ছি, তোমরা শুধু শুনেই যাচ্ছ। হ্যাঁ, অবভিয়াসলি তোমাদের জানার ইচ্ছে তাহলে বলবে আমাকে, আমার সঙ্গে ইন্টারাকশান করবে। অনলাইন ক্লাস, তোমরা সামনে বসে থাকলে একরকম ব্যাপার, অনলাইনে আমার সামনে নেই তোমরা, সুতরাং তোমাদের সঙ্গে আমার সেই ইন্টারাকশানটা খুব একটা হচ্ছে না। বাট তোমরা প্রবলেম ফেস করলে অবভিয়াসলি আমাকে বলবে, কোশ্চেন করবে। হ্যাঁ, বেশ। এবারে দেখো, আমি কিছু প্রোগ্রামিংয়ের কম্পেয়ার দেখাই। আমরা সিতেও প্রোগ্রাম করতাম, আমরা এখানেও সেম টাইপেরই প্রোগ্রাম করব। দেখবো এখানে প্রোগ্রামগুলো লিখতে গেলে কতটা বেশি জানতে হচ্ছে। বুঝতে পারছো? কতটা বেশি জানতে হবে পাইথন প্রোগ্রামিং করতে গেলে, নাকি অলরেডি আমি শিখে এসছি পাইথন, অটোমেটিক্যালি তুমি লুকিয়ে লুকিয়ে শিখে ফেলেছো। সি প্রোগ্রামিং যে শিখে ফেলেছে তার মানে পাইথন পুরোটা নয়, পাইথনের বেশ কিছুটা পার্ট তুমি লুকিয়ে লুকিয়ে শিখে ফেলেছো সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। সেটা প্রোগ্রাম করলেই বুঝতে পারবে। একটা দুটো প্রোগ্রাম করে বলবে যে ও এ তো খুবই সহজ ব্যাপার। তো চলো, ঠিক আছে, আমি ডিরেক্ট প্রোগ্রামে চলে যাচ্ছি কিন্তু। কারণ বেশি কিছু তোমাদের অসুবিধা হলে আমাকে বলবে যে এই জিনিসটা তো জানি না, ওই জিনিসটা তো জানি না, অবভিয়াসলি আমাকে বলবে, কিন্তু রেসপন্স করবে। আচ্ছা, একেবারে একটা সহজ প্রোগ্রাম নিই আমি। সহজ প্রোগ্রাম মিনস, ধরো আমি ট্রায়াঙ্গেল একটা নিলাম, ট্রায়াঙ্গেলের ধরো এরিয়া ক্যালকুলেট করতে চাইছি। ঠিক আছে, ট্রায়াঙ্গেল এরিয়া ক্যালকুলেট করতে চাইছি। সেক্ষেত্রে ট্রায়াঙ্গেল এরিয়া ক্যালকুলেট করতে বিভিন্ন রকম ফর্মুলা হয়। আমি হেরনস ফর্মুলা বলে একটা ফর্মুলা তোমাদের আছে, যেটা কিনা ওই √(s × s - a s - b আর s - c) যেটা হয়। এসটা হচ্ছে তোমার সেমি পেরিমিটার। হ্যাঁ, তো সেই ফর্মুলাটা অ্যাপ্লাই যদি করতে চাই, সেখান দিয়ে যদি আমি ওই এরিয়া বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে এগোবো? বুঝতে পারছো কি বলছি? বেশ, তাহলে আমি প্রোগ্রামে চলে যাচ্ছি। যে কোশ্চেন মিলতে হবে, আমি রাইট এ প্রোগ্রাম to find the area of a triangle। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে আমি বের করতে চাইছি, এবার একটা প্রোগ্রাম আমি চাইছি পাইথনে, কিন্তু বোঝা গেছে? এখন ট্রায়াঙ্গেলের যে এটা ফর্মুলাটা যেটা বললাম, সেটা হচ্ছে এরিয়ার ফর্মুলা হচ্ছে √(s × s - a s - b আর s - c। আর এখানে হচ্ছে তোমার এস, যেটা এস হচ্ছে তোমার a + b + c/2 সেমি পেরিমিটার। এই তো হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বেশ, ওকে। তো দেখো, তাহলে এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো। এখন ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে আমি এই ফর্মুলা দিয়ে দিলাম, ফর্মুলা দিয়ে বলে দিলাম তুমি এরিয়া ক্যালকুলেট করো। তুমি কী করবে? তোমার তো সাইড নেই হাতে, তাহলে তোমার ফার্স্ট যেটা দরকার, 3টে সাইড a b c, 3টে সাইড তোমার হয় ট্রায়াঙ্গেলের, সেই 3টে সাইডকে আগে তুমি এই 3টে ডেটাকে তোমাকে কম্পিউটারে স্টোর করতে হবে। বোঝা গেছে? তো বেশ, আমি তাহলে 3টে ফোল্ডারের মধ্যে 3টে ডেটা স্টোর করবো। আর স্টোর করার টেকনিক আমি শিখিয়ে দিয়েছি। তাহলে আগে 3টে ডেটা আমি স্টোর করে নিই। বুঝতে পারছো কি বলছি? তো চলো, তাহলে 3টে ডেটা স্টোর করে যাক। আমি আবারও বলছি, এখানে কোনো হেডার ফাইল নেই, কোনো কিচ্ছু নেই, ডিরেক্ট জাস্ট প্রোগ্রাম। বোঝা গেছে? তাহলে দেখো, এ বি সি, তাহলে 3টে ফোল্ডার নেবো আমি, এ বি আর সি 3টে ফোল্ডার আমি নেবো। যে 3টে ফোল্ডারে কী করবো? ডেটা স্টোর করবো। সো দেখো, তাহলে এ লিখলাম ইকুয়ালস টু, ফোল্ডারটার নাম, ভ্যারিয়েবলের নেম হচ্ছে এ। তারপরে কি বলছি? টাইপ, এটা হচ্ছে ভ্যারিয়েবল। তারপরে এখানে আসবে টাইপ, ফ্লোট কি ইন্টিজার কি ক্যারেক্টার, সেই টাইপটা মেনশন করতে হবে তোমাকে। টাইপ হচ্ছে তোমার সাইড নিচ্ছ, এটা ফ্লোট টাইপে নিয়ে নাও, ফ্লোট। তারপর কি আসবে? ইনপুট দিয়ে এবার কি করছি না, এন্টার দ্য ফার্স্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল বলে দিচ্ছি, এভাবে লিখছি, এন্টার দ্য
ফার্স্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। ওকে, কোনো সেমিকোলন নেই, কিচ্ছু নেই। এখানে দেখো ব্রাশ দুটো ওপেন হয়েছে, তাহলে এখানে আর একটা ব্রাশ ওপেন করতে হবে। নেক্সট বি নিয়ে নাও, ফ্লোট। ফরম্যাট কিন্তু একই, ঠিক আছে? ইনপুট, ফোল্ডার, টাইপ, তারপরে প্রিন্টএফ যে ফাংশন যেটা ছিল ওর ইকুইভ্যালেন্ট আমি কি করছি, ইনপুট ইউজ করছি, ঠিক আছে? ইনপুট, এন্টার the second side of the triangle, done. Next, তারপর আরেকটা সাইড আছে সি, ফ্লোট, ইনপুট, enter the third side of the triangle. সো তিনটে সাইড তুমি কি করলে, এন্টার করে ফেললে, ঠিক আছে? তিনটে সাইড তোমার এন্টার হলো এখানে, রাইট? তিনটে ফোল্ডার এবিসি, তিনটে ফোল্ডার তুমি ক্রিয়েট করে ফেলেছো। সেই তিনটে ফোল্ডারের মধ্যে তোমার তিনটে ভ্যালু তুমি স্টোর করে নিয়েছো, মেমোরি স্পেসে তিনটে ভ্যালু তুমি স্টোর করে নিয়েছো। বেশ, এইবার তারপর তোমার কাজ কি হবে, মানে জাস্ট একই কনসেপ্ট তো একই, শুধু আমার দেখো আমি একটা কথা বলছি, সেই কথাটা আমি আমার মাদার ট্যাং যেটা আমি মাতৃভাষায় কথা বলছি বা ইংলিশে কথা বলছি বা হিন্দিতে কথা বলছি, আমার মিনিংটা তো একই। আমার কথা বলার ধরনটা আলাদা, আমার কথাটা শুনতে আলাদা আলাদা লাগছে, বাট তার মিনিংটা একই। বুঝতে পারছো কি বলছি? সুতরাং সেক্ষেত্রে তোমার এখানে আলাদা করে কিছু ভাবার দরকার নেই, সেম কনসেপ্টটা যেন থাকে। তাহলে এবার তিনটে সাইড যখন এন্টার করেছো, এবারে আমি ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই, সেই ফর্মুলায় দেখো একটা এস রয়েছে। এবার আমরা সিতে কী করতাম, এস একটা আলাদা ফোল্ডার আমি ওপেন করতাম, সেই ইন্ট হোক ফ্লোট হোক ওই টাইপ ডিক্লারেশনের জায়গাটা কী করতাম, এস একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে নিতাম, তারপরে এসের মধ্যে ভ্যালুটাকে স্টোর করতাম। বাট আমার এখানে তো ওই ভ্যারিয়েবল ডিক্লারেশনের জায়গাটাই নেই, আমি ডিরেক্ট এসে চলে আসবো, ডিরেক্ট ক্যালকুলেশনে চলে আসবো। বুঝতে পারলে কি বলছি? তাহলে এস, এখন দেখো এই যে তিনটে জিনিস, এগুলোকে তো আমি ইনপুট করেছি, ডেটা আমি স্টোর করেছি, যার জন্য এখানে তোমার টাইপটা মেনশন করা দরকার। বাট যখন তুমি এস এর ক্যালকুলেশন হচ্ছে, এস হচ্ছে সেমি পেরিমিটার যেটা আর কি, হ্যাঁ, অর্থাৎ তিনটে সাইডের যোগফল বাই 2। তিনটে সাইড তোমার কি টাইপের, ফ্লোট টাইপের। তিনটে সাইডকে অ্যাড করছো, দিয়ে 2 দিয়ে ডিভাইড করছো, সেটা কোন টাইপের, ফ্লোট টাইপ। সুতরাং এই টাইপটা তারা আমাদের মেনশন করার দরকার নেই। বুঝতে পারলে কি বলছি? এটা আমার আলাদা করে মেনশন করার দরকার, অটোমেটিক্যালি ওই ডেটাটা কোথায় চলে আসবে, এই এস ফোল্ডারের মধ্যে স্টোর হয়ে যাবে। তাহলে সেটা কি না, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, সরি সেমিকোলন নেই, কোনো সেমিকোলন দেখো লাইন শেষ করে দিয়েছি, বোঝা যাচ্ছে? কোনো পরিশ্রম নেই, জাস্ট সেমিকোলন, কিচ্ছু নেই, জাস্ট এটাই। তাহলে এস একটা ফোল্ডার, এস একখানা ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমার কি হয়ে গেল, এই পেরিমিটারটা, সেমি পেরিমিটারটা কিন্তু স্টোর হয়ে গেল। নেক্সট কি করব, তাহলে এইটাকে নিয়ে আমার ডিরেক্ট ফর্মুলায় যাব। আমি যদি সিতেই থাকতাম তাই করতাম, ডিরেক্ট ফর্মুলা। তাহলে ফর্মুলাতে কী করবো, আমি এরিয়াটাকে ক্যালকুলেট করবো, তাই তো? বেশ, তাহলে এরিয়াটাকে ক্যালকুলেট করে তো তোমাকে আরেকটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে। আমি আবারও বলছি, আমরা সিতে কী করতাম, সিতে প্রথমেই ওই ফোল্ডারগুলোকে লিখে নিতাম, দিয়ে ওই ফোল্ডারগুলোকে এক এক করে যেখানে যেটা কাজে লাগানোর সেই ফোল্ডারগুলোকে কাজে লাগাতাম। বাট এখানে কিন্তু আমি প্রথমে কোনো আলাদা করে কোনো টাইপ ডিক্লেয়ার করিনি, কোনো ফোল্ডার আমার ওপেন করা হয়নি, কোনো ভ্যারিয়েবল লেখা নেই। সুতরাং তোমার প্রোগ্রামে যখন যেখানে যে ফোল্ডার লাগবে, যে ভ্যারিয়েবল লাগবে, তুমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নাও। বোঝা গেছে? তাহলে এবার এরিয়াটাকে ক্যালকুলেট করে তো তুমি আর ফেলে রাখবেন, তোমাকে তো একটা জায়গায় স্টোর করতে হবে। তার মানে আর একটা ফোল্ডার লাগবে, যে ফোল্ডারের মধ্যে তুমি এরিয়াটাকে ক্যালকুলেট করে স্টোর করবে, তো একটা ফোল্ডার নাও। আবারও বলছি, এই ফোল্ডারে কিন্তু টাইপ মেনশন করার দরকার নেই, কারণ এই ফোল্ডারটার মধ্যে যে ডেটাটা স্টোর করছো, সেই ডেটাটা কি টাইপের সেটা তো অলরেডি তোমার এখান থেকে চলে আসছে। এই এবিসি তিনটে ফোল্ডারের মধ্যে তো টাইপ অলরেডি মেনশন করা রয়েছে তোমার, সুতরাং আলাদা করে মেনশন করার দরকার পড়বে না। তার মানে একমাত্র যখন আমি এই ইনপুট ফাংশন ইউজ করছি, তখন আমাদের এইখানে কি আসছে, টাইপটা মেনশনের প্রশ্ন আসছে, আদারওয়াইজ তো টাইপ মেনশনের প্রশ্ন আসবেই না। বুঝতে পারলে? বেশ, এইবার দেখো তাহলে নেক্সট, তাহলে এরিয়া একটা
ভ্যারিয়েবল নিয়ে নিই, এরিয়া একটা ফোল্ডার নিয়ে নিই, যেই ফোল্ডারের মধ্যে আমি কি করব, এরিয়াটা ক্যালকুলেট করে আবার স্টোর করব। সো এরিয়া, এগুলো কিন্তু সব স্মল লেটার। আমি তো বলেছি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যা সিতে যা রুল এখানে সেম রুল, বুঝতে পারছো? বেশ, তো এরিয়া ক্যালকুলেট করলাম। আচ্ছা, এখানে এদিক ওদিক কোনো কিছু দিয়ে দিলে মনে হবে যেন ও এটা এইভাবে লিখতে হবে, এটাই হচ্ছে রুল, তা নয়, ঠিক আছে? হ্যাঁ, সো এরিয়া, এরিয়া হচ্ছে তোমার তাহলে ফর্মুলা কি, স্কোয়ার রুট, তাই তো? আচ্ছা, স্কোয়ার রুট ফাংশনটা নিয়েও আমি একটু কথা বলি। SQRT আমরা বলতাম, আমরা সিতে কিন্তু SQRT বলে এই জিনিসটাকে কাজে চালাতাম, তাই না? এটা কিন্তু এখানে নেই, এটা আমরা এখানে ইউজ করব না। স্কোয়ার রুট মিনস স্কোয়ার রুট অফ এক্স, দিস ইজ x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ মিনস x টু দি পাওয়ার 0.5, তো সেটাকে তুমি এভাবে ইউজ করতে পারো, x স্টার স্টার 0.5, বোঝা গেল কি বলছি? x টু দি পাওয়ার 0.5টাকে তুমি এভাবে ইউজ করবে, x স্টার স্টার 0.5, কারণ স্কোয়ার রুটটা এখানে ইউজ করা যাবে না, বুঝতে পারছো? তাহলে এরিয়া, এরিয়ার ফর্মুলা কি না, এটা ছিল এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, রাইট? বেশ, তো তাহলে এখানে চলে আসি, এস স্টার এস মাইনাস এ, স্টার এস মাইনাস বি, স্টার এস মাইনাস সি হলো। এটা কি আসলো, এই টোটাল এটা আসলো, তাই তো, এই ভেতরের পার্টটা। তারপরে আবার কি করছি, স্টার স্টার 0.5, নো সেমিকোলন, কোনো সেমিকোলন নেই, বুঝতে পারলে? বেশ, ডান। তাহলে কি হলো, এরিয়া একটা ফোল্ডার নিলাম, এই এরিয়া ফোল্ডারের মধ্যে এরিয়ায় যে এই ভ্যারিয়েবল নিলাম, দেখো এই ভ্যারিয়েবলের মধ্যে কি হয়ে গেল, আমার এরিয়াটাকে ক্যালকুলেট করলো, এরিয়াটাকে ক্যালকুলেট করে ওই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার স্টোর করে রেখে দিলাম। এইবারে তাহলে কি, স্টোর করে রেখে দিলে তো হবে না, সিতে আমরা কি করতাম, আউটপুট চাইতাম, প্রিন্টএফ ইউজ করতাম। এইখানে শুধুমাত্র প্রিন্ট ইউজ করব, কি বলছি বুঝতে পারছো? অনলি প্রিন্ট ইউজ করব, এফটাকে আর ইউজ করব না, বুঝতে পারলে? তাহলে প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, এরিয়া। এইবারে এই প্রিন্ট যে মানে পাইথনের যে প্রিন্ট আর সি এর যে প্রিন্টএফ, দুটোর মধ্যে কম্পেয়ার করি, কারণ অলরেডি যেহেতু শিখে ফেলেছো সিটা, সেখান থেকে পাইথনটাকে আমি সেখান থেকেই মানে শেখানোর চেষ্টা করছি, আলাদা করে নতুন করে কিছু শিখতে বারণ করছি, সুতরাং আমার কম্পেয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট। ওখানে যদি সিতে আমি লিখতাম, কি লিখতাম, বিভিন্ন রকমভাবে লেখা যায়, বাট আমি ধরো আমি যদি এরকম লিখি সিতে যে প্রিন্ট এফ দিয়ে কিছুটা লিখলাম, দ্য রিকোয়ার্ড এরিয়া, কি বলছি দ্য রিকোয়ার্ড এরিয়া ইজ বলে ধরো লিখলাম, দিয়ে আমাকে অবভিয়াসলি এই যে এরিয়া ফোল্ডারে যে ডেটাটা আছে, সেই ডেটাটা কি টাইপের, ফ্লোট কি ইন্টিজার কি ক্যারেক্টার, সেই টাইপটা মেনশন করতে হয়। এখানে একটা সিম্বল ইউজ করতে হতো, %f বা %c, আমি %f বলি, এরিয়া স্কোয়ার রুটের গল্প আছে, সো %f কথাটা আমি কিন্তু লিখতাম, দিয়ে আমরা কি করতাম, এই স্ট্রিংটাকে কমপ্লিট করতাম, দিয়ে একটা কমা দিতাম, যে ফোল্ডারের মধ্যে ভ্যালুটা রয়েছে সেই ফোল্ডারের নামটা লিখতাম, ঠিক আছে? আমার এরিয়া এই ফোল্ডারের মধ্যে ভ্যালুটা রয়েছে, আমি নামটা মেনশন করতাম, তাই না? এই ছিল আমাদের সিতে আউটপুট যখন নিচ্ছি আমরা, আউটপুটের যে ফরম্যাট, আউটপুট প্রিন্টএফের যে ফরম্যাট, হ্যাঁ, সেই ফরম্যাটটা এক্স্যাক্টলি এরকম দেখতে। বাট এইখানে আমাদের তাহলে কি লিখব, এফটাকে প্রথমত বাদ দেবো, সো প্রিন্ট, ওকে। এবারে কি লিখবো, এই ল্যাঙ্গুয়েজটাই লিখি না, দ্য রিকোয়ার্ড এরিয়া ইজ, কোনো রকম কোনো টাইপ কিন্তু আমি ডিক্লেয়ার করলাম না, এই %f আমি কিন্তু এখানে আর ইউজ করিনি, আমার পাইথনে এই জিনিসটা লাগবে না, বোঝা গেল? তারপরে কি থাকে, যে ফোল্ডারের মধ্যে ডেটা ছিল সেই ফোল্ডার নামটা লিখতে। এই প্রিন্টএফকে বিভিন্ন রকমভাবে লেখা যায়, ঠিক আছে? জাস্ট ইনিশিয়াল স্টেজে আছি আমরা পাইথনের, সো ডিফারেন্ট ফরম্যাট আমি পরে শেখাবো আস্তে আস্তে করে।
আমি একদম বেসিক স্টেজে রয়েছি, তাহলে আমরা এই এরিয়াটা লিখতাম তো ওখানে, আমি সেটাকেই লিখবো এখানে, অর্থাৎ এরিয়া। আমার এই যে এই ফোল্ডারটার মধ্যে আমার ডেটাটাকে স্টোর করেছি, তাহলে এই ফোল্ডারটাই আমি লিখবো কমপ্লিট। এখানে কোনো ব্রাশ ক্লোজ করারও দরকার নেই, এরকম কোনো সেকেন্ড ব্র্যাকেটেরও কোনো প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই, আমার প্রোগ্রাম কমপ্লিট। বুঝতে পারলে? সো তাহলে একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড দেওয়া ছিল, সেখান থেকে আমি কি করলাম, ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করলাম। এই হচ্ছে তোমার পাইথন প্রোগ্রামিং। এবারে কম্পেয়ার করে দেখো যে কোন জায়গাটায় তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, যেটা সিতে খুবই ইজি লাগতো করতে, বাট পাইথন করতে এসে দেখলাম এটা অনেক কমপ্লিকেটেড। যদি মনে হয় তাহলে অবভিয়াসলি আমাকে বলবে। বুঝতে পারলে? সো তাহলে দেখো 3টে সাইড দেওয়া ছিল, সেখান থেকে আমরা এরিয়া ক্যালকুলেট করে ফেললাম। বোঝা গেছে? নেক্সট তারপরে দেখো, আচ্ছা তোমাদের একটু এখানে ইয়ে করছি আমি, দু একটা কথা একটু বলে নিই। প্রোগ্রামিং সে সি হোক, পাইথন হোক, জাভা হোক বা ফোরটান হোক, যাই হোক না কেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাবজেক্টটা কম্পিউটার, তো যাই হোক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমার এমনি ম্যাথমেটিক্সের সঙ্গে এর একটা তফাৎ আছে। বুঝতে পারছো? ম্যাথমেটিক্স তোমার থিওরিটিক্যাল পেপার, তোমাকে ল্যাব বা প্র্যাকটিক্যাল সেইভাবে ম্যাথমেটিক্সের সঙ্গে রিলেটেড নয়। ধরো তোমার সেকেন্ড সেমিস্টার আরেকটা যে পেপার আছে, সেই পেপারটার কথা যদি বলি, সেখানে আছে তোমার জিওমেট্রি আছে, জিওমেট্রি বলছি, থিওরি অফ ইকুয়েশন, মানে ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে, লিনিয়ার অ্যালজেব্রা আছে, আর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পেপার যেটা আছে, সেটা তুমি এমনি বাড়িতে বসে থিওরি পেপার পড়াশোনা করছো, প্র্যাকটিস করছো, ওকে ডান, পেপারটা উতরে গেলে। বাট সি প্রোগ্রামিংয়ের পেপার যেটা ছিল, বা পাইথন পেপার, প্রোগ্রামিং শিখতে গেলে তোমাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে, তোমাকে ল্যাবে ইউজ করতে হবে। ল্যাব ছাড়া তুমি প্রোগ্রামিং শিখতে পারবে না, কারণ তুমি দেখতে পাবে না তোমার কোথায় লেখার মধ্যে এরর আসছে, তোমার আউটপুটটা আদৌ আসছে কি না, তুমি তো তোমার মতো করে লিখে গেছো। বুঝতে পারছো? সুতরাং যেটা বলবো, তোমরা প্রোগ্রামিং শিখতে চাইছো, শিখতে হবে ম্যান্ডেটারি, তাহলে ল্যাব ইউজ করতে হবে তোমাদের। হয় তোমার বাড়িতে যদি কম্পিউটার থাকে, ডেস্কটপ যদি তোমার বাড়িতে থাকে, তাহলে সেটা ইউজ করো, আর না হলে মোবাইলেও পাইথন করা যায় সি এর মতো, ঠিক আছে, একটা অ্যাপস ডাউনলোড করে নেবে, সেখানেও করতে পারো। আদারওয়াইজ পাইথনের যে অ্যাপস তোমার যদি বাড়িতে কম্পিউটার থাকে, আদারওয়াইজ কলেজ তো আছেই। সুতরাং সবসময় চেষ্টা করবে ল্যাব ইউজ করার, খাতায় কলমে প্রোগ্রামিং শেখার জন্য নয়। এটা আলাদা ম্যাথমেটিক্স, তুমি এমনি আলাদা ম্যাথমেটিক্সের পেপার ওই পেপারগুলো শিখতে পারবে, বাট প্রোগ্রামিং শিখতে গেলে তোমাকে ল্যাবে বসতে হবে। বুঝতে পারছি? একটি বারের জন্যও শুধুমাত্র খাতা কলম নিয়ে প্রোগ্রামিং তোমার একেবারের জন্যও বসো না, ঠিক আছে? সুতরাং সবসময় চেষ্টা করবে প্রোগ্রামগুলোকে রান করানোর, রান করছে কিনা, প্রোগ্রামের আউটপুট আসছে কিনা, সেগুলো চেক করাটা হচ্ছে তোমার দরকার, এটা নেসেসারি জিনিস। বুঝতে পারছো? তবেই তুমি প্রোগ্রামিং শিখতে পারবে। আদারওয়াইজ তুমি প্রোগ্রামিং এইভাবে লিখতে হয়, ওইভাবে লিখবো, এই 2-4টে লিখে প্র্যাকটিস করলাম সপ্তাহে একদিন করে, এটা প্রোগ্রামিং শেখার জন্য নয়। এটা ম্যাথমেটিক্সের বাকি পেপারগুলো শিখতে পারবে, প্র্যাকটিস করবে, বাট প্রোগ্রামিংকে ওইভাবে প্র্যাকটিস নয়। প্রোগ্রামিং যখনই প্র্যাকটিস করবে, যখনই প্রোগ্রামিং পড়াশোনা করবে, সঙ্গে সঙ্গে ল্যাবে বসে করবে। বুঝেছে? উইথাউট ল্যাব কিন্তু প্রোগ্রামিং তুমি শিখতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? সুতরাং এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আশা করি। আচ্ছা, বেশ কয়েকটা SMS এসছে, এইবার একটু দেখি কি বক্তব্য। হ্যাঁ, সি প্রোগ্রামিংয়ে পাও ছিল, সায়ন বেরা, হ্যাঁ সি প্রোগ্রামিংয়ে ছিল, এখানেও পাওয়াটা আমরা ইউজ করব, নো প্রবলেম। আচ্ছা, গৌতম লিখেছো 0.5 এমন হলো কেন, একবার বলুন স্যার। ও ওকে, আচ্ছা বেশ, এইবার আমি আসছি, আমার এখানে অলরেডি রয়েছে। আমার এইখানে দেখো স্কোয়ার রুট মানে তো x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ মিনস এই হাফটা কি, এই হাফটা মানেই তো 0.5, তার মানে x টু দি পাওয়ার এক্সের পাওয়ারটা হচ্ছে কত, 0.5, তাই তো? এবার আমি পাওয়ার কি করে লিখতে শিখেছি, আমি পাইথনের কথা বলছি। পাইথনে আমি বললাম ধরো x টু দি পাওয়ার n, বিভিন্ন রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এক হচ্ছে তোমার x স্টার করে আপ টু n টাইমস, এটা করলেও হয়ে যাবে, বাট ব্যাপারটা লেন্দি। এটা করতে পারো x ডবল স্টার n, এইটা মানে কিন্তু x টু দি পাওয়ার n। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, আমরা ম্যাথমেটিক্সে যে x টু দি পাওয়ার n লিখি, সেই x টু দি পাওয়ার nটা আমরা এভাবে লিখি তো,
সেইটা আমরা পাইথনে এভাবে লিখব এক্স ডবল স্টার স্টার এন। সো আমার দেখো আমার এখানে পাওয়ারে কত আছে 0.5, তাই লিখেছি এক্স ডবল স্টার 0.5, এটা পাওয়ার বোঝানোর জন্যে। বোঝা গেছে গৌতম? আচ্ছা, তারপর সায়ন তাহলে পাইথনে কি? হ্যাঁ একদম তাই। আর স্বস্তিক একটা ফরম্যাট পাওয়ারকে বোঝানোর, একদম স্বস্তিক ঠিক বলেছো। ওই যে ওটা একটা ফরম্যাট, যে এই যে ডবল স্টার স্টার এটা হচ্ছে পাওয়ারটাকে বোঝানোর একটা ফরম্যাট। যেমন আমরা সিতে কি করতাম, এক্স লিখে ক্যাপ লিখে এন লিখতাম, তাই না? এভাবে লিখতাম। এটাও যেমন আমরা এই পাওয়ারকে বোঝানোর একটা ফরম্যাট ছিল, এখানেও তাই। বুঝতে পারলে? একই কনসেপ্ট। এই ডবল স্টার হচ্ছে তোমার পাওয়ারটাকে বোঝানোর একটা ফরম্যাট। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। ওকে। ও সরি, স্বস্তিকা, সরি, যাই হোক আমি পরের মানে কে এটা দেখিনি। ওকে, মানে এটা দেখিনি আর, ঠিক আছে। ওকে স্বস্তিকা, ওকে আন্ডারস্টুড। সো এই হচ্ছে ব্যাপার, এই হলো ব্যাপার। ওকে ডান, নেক্সট। এইবার ধরো বলছি আমি কি, আচ্ছা আমি প্রথমে কিন্তু পাইথন শিখছি, বেসিক প্রোগ্রামিং কিন্তু স্টার্ট করছি, ঠিক আছে? সিও আমরা শিখেছিলাম যেভাবে, আমি পাইথনও ওইভাবে আস্তে আস্তে করে এগোবো। বোঝা গেছে? বাট আমি আবারও বলছি, বুঝতে না পারলে আমাকে কিন্তু করবে, কমেন্ট করবে। নেক্সট হচ্ছে আমি বলছি ধরো একটা ধরো দুটো পয়েন্ট তোমাকে দেওয়া আছে জিওমেট্রিতে। সো দুটো পয়েন্টের মধ্যে তুমি ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাও, তাহলে সেই প্রোগ্রামটা আমি লিখতে চাই, কীভাবে লিখব? বুঝতে পারছো কী বলছি? যে দুটো পয়েন্ট তোমাকে সাপ্লাই দেওয়া আছে, সেই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স তুমি ক্যালকুলেট করতে চাও। এগুলো জাস্ট ফর্মুলা বেস, এখানে না কোনো লুপ ইউজ হচ্ছে, না কোনো তোমার ইফ এলস স্টেটমেন্ট ইউজ হচ্ছে, কিছু ইউজ হয়নি। এখানেও লুপ আছে, ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, এখানেও ইফ এলস আছে, সবই আছে এখানে। বুঝতে পারছো? অলমোস্ট সেম। আস্তে আস্তে করে আমরা এগোবো। তো জাস্ট বেসিক ফর্মুলা বেস প্রোগ্রাম দিয়ে আমি আস্তে আস্তে করে এগোচ্ছি। তো যেটা বলছিলাম, তাহলে প্রোগ্রামিংটা সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম to find the distance between 2 points. তো বেসিক্যালি দেখো, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে গেলে আমি তোমাকে বললাম দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বার করে দাও। তুমি চুপ করে বসে আছো, দুঘা দিলাম তাও বসে আছো, কিন্তু আমাকে একবার প্রশ্ন করছো না যে দুটো পয়েন্টই তো দেননি আপনি আমাকে। বোঝা গেছে? তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে গেলে দুটো পয়েন্টকে তোমাকে আগে স্টোর করতে হবে কম্পিউটারে। বোঝা গেছে? দুটো পয়েন্ট মানে এক্স ওয়াই, চারটে কম্পোনেন্ট টোটাল। তাহলে চারটে কম্পোনেন্ট আগে স্টোর করে নিই কম্পিউটারে, নিয়ে তাদের উপরে যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, কাজ হয়ে যাবে। বোঝা গেছে? সো তাহলে পয়েন্ট যেভাবে নিই আমরা, একটা ধরো x1 y1 পয়েন্ট, আর ধরো একটা x2 y2 পয়েন্ট, এই দুটো পয়েন্ট। তাহলে আমি এভাবেই ফোল্ডার নিচ্ছি। তাহলে দেখছো এখানে স্টার্টিংটা কেমন করে দেখছো, এখানে কোনো হেডার ফাইল নেই, হ্যাজ ইনক্লুড টিউটোরিয়ালস, ম্যাথডোডেজ, কোনিডোডেজ, কিচ্ছু নেই, মেন ফাংশন নেই, টাইপ ডিক্লারেশন প্রথমে কিচ্ছু নেই। জাস্ট আমি ডিরেক্ট ফোল্ডারে চলে গেলাম, আমার x1 একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, সেই ফোল্ডারে আমি ডেটা স্টোর করবো। ঠিক আছে? দুটো পয়েন্ট, নর্মালি পয়েন্টের কম্পোনেন্টগুলোকে আমি ইন্টিজারই রাখি, ফ্লোট রাখতেই পারো, ডাজ নট ম্যাটার। বোঝা গেছে? সো x1 একটা, তাহলে কি করলাম, x1 একটা আমি আচ্ছা ফ্লোটই নিয়ে নাও, কারণ এখানে তো ডিস্টেন্সের ব্যাপার আছে, ডিস্টেন্স আবার স্কোয়ার রুট হবে, সুতরাং ওটা কোনো ফ্যাক্টই নয়। আচ্ছা ফ্লোটের সঙ্গে ইন্টের গল্প আছে, সেটা তোমরা সিতেও যা ছিল এখানেও তাই আছে। বুঝতে পারছো? সুতরাং সির মতো করে এখানেও ফ্লোট ইন্টিজারের কম্পেয়ারটা হয়। কেমন? ফ্লোটই নিচ্ছি, তাহলে ফ্লোট, দেখো এটা হচ্ছে ভ্যারিয়েবল, তারপরে এটা আসছে টাইপ, তারপরে আমি কি করব, ইনপুট। ইনপুট, বুঝতে পারছো? ইনপুট। এবারে কি করব না, এন্টার দ্য এক্স কোঅর্ডিনেট অফ ফার্স্ট পয়েন্ট, তোমার মনের মতো মনের কথা লিখবে এখানে, এন্টার দ্য এক্স কোঅর্ডিনেট অফ ফার্স্ট পয়েন্ট তারপরে হচ্ছে তো y1 নিয়ে নাও, y1 ফ্লোট
input, enter the y coordinate of first point. ডান। তো ফার্স্ট পয়েন্টটা আমি এন্টার করলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেকেন্ড পয়েন্ট x2, টাইপ ডিক্লেয়ার করছি টাইপ, তারপর আসবে ইনপুট ফাংশান ইনপুট, এন্টার দ্য x কোঅর্ডিনেট অফ সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। ডবল ইনভার্টার কমা এগুলো কিন্তু ফলো করবে, হ্যাঁ, এগুলো তো ওখানেও ছিল, সিতেও ওগুলো ছিল, ওগুলো নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি। নেক্সট হচ্ছে y2 ফ্লোট ইনপুট, এন্টার দ্য y কোঅর্ডিনেট অফ সেকেন্ড পয়েন্ট। এইখানে দেখো, এখানে আমি ক্যাপস কিন্তু ইউজ করতে পারি, এন্টার দ্য y coordinate of second point, ঠিক আছে। বেশ, সো তাহলে কি হলো, অ্যাকচুয়ালি আমার দুখানা পয়েন্ট, সেই দুখানা পয়েন্ট কিন্তু আমার স্টোর হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। বেশ, এইবার আমাকে কি করতে হবে, পয়েন্ট দুটো স্টোর করে নিয়ে বসে থাকলে হবে না, তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্সের ব্যাপারে সেপারে যেতে হবে, দুটোর মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করব, রাইট। এবার তো দুটোর মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করে যে ফর্মুলা আছে আমাদের, স্কোয়ার রুট অফ, এই ফর্মুলাটা আছে আমাদের, স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 তার স্কোয়ার, আর এদিকে হচ্ছে তোমার y2 মাইনাস y1 তার স্কোয়ার, এটাই তো ডিরেক্ট ফর্মুলা, এখানে তার আলাদা কিছু মানে নেই, কিছু করার নেই, জাস্ট ডিরেক্ট ফর্মুলাতে চলে যাবো। তো বাট ডেটাটাকে স্টোর করবো, তো স্টোর করতে একটা ফোল্ডার লাগবে, তো সেই ফোল্ডারটা নিয়ে নাও, কিন্তু ডিস্টেন্স ফর্মুলায় ডিস্টেন্স ফোল্ডার নিয়ে নাও, ডিস্টেন্স বলে একটা ফোল্ডার ওপেন করে ফেললাম, ঠিক আছে। যে ডিস্টেন্স ফোল্ডারের মধ্যে ওই ভ্যালুটাকে স্টোর করবো। এটা কি আছে দেখো, এটা হচ্ছে তোমার এখানে পাওয়ারে 2 আছে, তাই তো, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে x2 মাইনাস x1 ডবল স্টার 2 স্কোয়ার যেটা, আর ওদিকে y2 মাইনাস y1 ডবল স্টার 2, আর স্কোয়ার রুটের গল্পটাকে আমি ওইভাবে সাজিয়ে দিচ্ছি, ডবল স্টার স্টার 0.5। তাহলে কী হলো, ডিস্টেন্সটা ক্যালকুলেট হলো, ডিস্টেন্সটা ক্যালকুলেট করার পর এই ফোল্ডার, যে ডিস্টেন্স ফোল্ডার, এই ভ্যালুটা কিন্তু ডিস্টেন্স ফোল্ডারে স্টোর হয়ে গেল। এইবারে তুমি চাইছো আউটপুট, তো আউটপুট তাহলে সেটা কে দেবে, প্রিন্ট, অনলি প্রিন্ট, নট এফ, রাইট। সো প্রিন্ট, আচ্ছা এই প্রিন্টটাকে দেখো একটু আলাদা ফরম্যাটে লিখি, প্রিন্ট দ্য required distance is, স্টপ করে দিলাম, কি বলছি, দ্য রিকোয়ার্ড ডিস্টেন্স ইজ বলে স্টপ করে দিলাম। কিন্তু এটা করলে তো তুমি আউটপুটটা পেলে না, এটা কিন্তু আউটপুটটা আটকে গেল, তো আসবে রিকোয়ার্ড ডিস্টেন্স ইজ বলে ওইটুকুই আসবে, আনসারটা তো আসলো না। তাহলে কী করতাম, আগের বারে ওই কমা দিয়ে ওই ফরম্যাটটাকে মেনটেন করতাম, যে ফোল্ডারটার নাম, সেটাকে আমি এভাবে না লিখে আলাদা করেও লিখতে পারি। এভাবে আস্তে আস্তে করে আমি বিভিন্ন রকম ফরম্যাটগুলো শিখিয়ে দেবো এভাবে, ঠিক আছে। কী করছি দেখো, ওটাকে আমি আবার একটা প্রিন্ট ইউজ করতে পারি, প্রিন্ট, কাকে প্রিন্ট করব, যে ফোল্ডারের মধ্যে ভ্যালুটা আছে সেই ফোল্ডারের নামটা, তাই তো, মানে এই ডিস্টেন্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইছি, কোথায় আছে, ডিস্টেন্সে আছে, তাহলে ডিস্টেন্সটা লিখো, ডিস্টেন্স, বুঝতে পারলে ব্যাপারটা। এভাবেও তুমি প্রিন্ট পেতে পারো, এভাবেও তুমি আউটপুটটা পেতে পারো। দেখো কমপ্লিট, আমার প্রোগ্রামটা কমপ্লিট। সিতে হলে হয়তো আরও 2 লাইন 4টে লাইন আসতো, স্বাভাবিক কি না, সিতে, সো সিতে এরর আসার জায়গাটা অনেক, যত জিনিসে কমপ্লিকেশন ঢুকবে, হ্যাঁ, যত কমপ্লিকেটেড ব্যাপার ঢুকে যাবে জিনিসের মধ্যে, তত এরর আসার ব্যাপারটা বেড়ে যাবে, তাই না।
সো এই হচ্ছে তোমার একদম স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড, কোনো কমপ্লিকেটেড কিছু নেই। দেখো আরও ডিফারেন্ট এই প্রিন্ট যে আউটপুট যে প্রিন্ট যেটা করছি প্রিন্ট ফাংশান, এর আরও ডিফারেন্ট ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটগুলো আস্তে আস্তে করে আমরা শিখবো। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে কিনা। নেক্সট হচ্ছে পাইথন লেখার কি কোনো ফরম্যাট আছে? না, পাইথন লেখার দেখো এখানে কোশ্চেনটা যেটা করেছো, আচ্ছা মানে লাইন মেনটেন, ও আচ্ছা লাইন মেনটেনের কথা বলছো। লাইন মেনটেন বলতে না, তোমার ধরো তুমি লিখছো লিখতে গিয়ে এই লাইনটা কমপ্লিট হয়ে অটোমেটিক্যালি ও পরের লাইনে কন্টিনিউ হবে, বুঝতে পারছো? এখানে ওরকম কোনো ব্যাপার নেই, তাই সেটাই তো বলছো নাকি? আচ্ছা প্রিন্টে ভিতরে ওটা কি ভ্যালু রিটার্ন করবে আউটপুটে? আচ্ছা নো প্রবলেম, এটা আসবে, কোনো প্রবলেম নেই, রিটার্ন করবে। একবার করে দেখো, ঠিক আছে? করার কথা, করবে, আমি সেটাই হবে, হওয়া উচিত, করবে, ভ্যালু রিটার্ন করবে। একবার করে দেখবে স্বস্তিকা, একবার করে দেখবে। তুমি এটার কথা বলছো, এইটার কথা বলছো, দরকার নেই। ঠিক আছে, করে দেখবে। ওকে চলো নেক্সট ধরো আমরা একবারে বেসিক প্রোগ্রামিং, যে সার্কেলের যে এরিয়া বা সার্কেলের যে পেরিমিটার ক্যালকুলেট করতাম, তো সেই প্রোগ্রামিংটাও যদি আমি পাইথনে করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে এগোবো? দেখো সার্কেলের এরিয়া আর পেরিমিটার, সেক্ষেত্রে আমাদের দরকার কি একমাত্র রেডিয়াসটাই দরকার, তাই তো? তাই আমরা রেডিয়াসটাকে স্টোর করব। আর ব্যাপারটা হচ্ছে দেখো পাই, এরিয়া বা পেরিমিটার দুটোর মধ্যে তো একটা পাই ইনভলভ রয়েছে, তাই না? এই পাইটা সিও চেনে না, পাইথনও চেনে না। সি প্রোগ্রামিংয়ে পাই কী জিনিস সি প্রোগ্রামিং জানেই না, খায় কি মাখে, সি প্রোগ্রামিং পাইকে কিন্তু চেনে না, পাত্তা দেয় না পাইকে, বোঝা গেছে? সেক্ষেত্রে আমরা পাইয়ের ভ্যালুটাকে কী করতাম? চেনাতাম। কম্পিউটারকে পাইয়ের ভ্যালুটাকে আমরা কী করতাম? চেনাতাম, আমরা জোর করে চেনাতাম, পাইটাকে সামহাও ওখানে রিপ্রেজেন্ট করতাম, ওই ট্যান ইনভার্স করে ওইভাবে রিপ্রেজেন্ট করতাম, দেখবে এরকম করে। পাইয়ের ভ্যালু তো সিতে কথা বলছি আমি, সিতে যে পাইয়ের ভ্যালুটা সেটা আমরা এভাবে লিখতাম ট্যান, দাঁড়াও বলছি, ট্যান পাই বাই 4 1, তাই তো? হ্যাঁ, ট্যান 1, এটাই কিন্তু পাই। ট্যান 1 মানে হচ্ছে তোমার সিতে কি হয়? ট্যান ইনভার্স 1 না, ও একটা 4 স্টার হবে, একটা 4 স্টার হবে, এইটা পাই ইজিকালস টু 4 স্টার ট্যান 1, তাই না? এটাই করতাম, দেখবে এটা 4 হয়ে গেল, আর ট্যান মানে হচ্ছে ট্যান ইনভার্স 1 মানে পাই বাই 4, আমি ম্যাথমেটিক্সের ভাষায় এটা বলছি আর কি। ট্যান ইনভার্স 1, সরি, ট্যান ইনভার্স 1 এটা মানে আসছো কত? এটা হচ্ছে তোমার এদিকে আসতো তোমার 4, আর এদিকে হচ্ছে পাই বাই 4, সো 4, মানে আমি এটা ম্যাথমেটিক্সের ভাষায় ব্যাপারটাকে বলছি আর কি। এই হচ্ছে পাই। সো সিতে আমরা কি করতাম? এরকম একটাভাবে ক্যালকুলেট করতাম, বোঝা গেছে? বাট আমার এখানে জাস্ট ডিরেক্ট আমি ওই ভ্যালুটাকে ইউজ করবো, পাইয়ের ভ্যালুটা 3.14, এটুকুই 2 আপ টু 2 ডেসিমাল প্লেস পর্যন্ত আমি ইউজ করে নেবো, অসুবিধা কিছুই নেই, বোঝা গেছে? সুতরাং এখানেও দেখবে পাই যেহেতু চেনে না, সুতরাং সেক্ষেত্রে আমরা আরও আছে ওখানে ট্যান ট্রিগোনোমেট্রি ফাংশান ইউজ করছি, মানে তোমার হেডার ফাইলে math.h ফাংশানটাকে মানে ফোল্ডারটাকে, হেডার সেকশানে হেডার ফোল্ডারটাকে কিন্তু ডিক্লেয়ার করতে হতো, এখানে তো ওই সমস্ত কিছুই নেই, বোঝা গেছে? সুতরাং এখানে যখন পাইয়ের ভ্যালু আসবে তখন পাইয়ের ভ্যালুটাকে জাস্ট আমরা কত করব? 3.14 নিয়ে কাজ চালিয়ে নেব, বুঝতে পারছো? ডিরেক্ট ভ্যালুটাকে ইউজ করব। সো তাহলে এবারে চলে যাই আমরা একটা সার্কেলের এরিয়া আর পেরিমিটার ক্যালকুলেশানে। তো রাইট এ প্রোগ্রাম to find the area and perimeter of a circle. Okay.
তো সার্কেলের পেরিমিটার বা এরিয়া ক্যালকুলেট করতে গেলে সেক্ষেত্রে কী করবো আমরা, শুধুমাত্র রেডিয়াসটাকে তাহলে স্টোর করে নিই, দিয়ে এবারে ব্যাস বাকিটা তো ফর্মুলার আন্ডারে চলে আসবে। তাহলে রেডিয়াস স্টোর করতে হবে। আমি আবারও বলছি, ওখানে টাইপ ডিক্লেয়ার করতে হতো, প্রিন্ট এফ করতে হতো, স্ক্যান এফ করতে হতো, তবেই একটা ডেটা স্টোর হতো। এটাকে আমরা একটা লাইনে রিপ্রেজেন্ট করছি কি না, তাহলে রেডিয়াস ফোল্ডার ভ্যালু রেডিয়াসটাকে হচ্ছে তোমার একটা ফোল্ডারের মধ্যে স্টোর করে নাও, রেডিয়াস নিয়ে নাও, রেডিয়াস ইকুয়ালস টু তাহলে কী হবে, রেডিয়াসের ব্যাপার ফ্লোট নিয়ে নাও, ফ্লোট আচ্ছা, তারপরে এখানে কি আসবে, ইনপুট ফাংশন, এন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, enter the radius of the সার্কেল। ঠিক আছে, বেশ, তা মানে একটা ক্লোজ হবে। তাহলে রেডিয়াসটা কি হয়ে গেল, রেডিয়াস ফোল্ডারের মধ্যে স্টোর হয়ে গেল, তাই তো। রেডিয়াস একটা ফোল্ডার হয়েছে, সেই রেডিয়াস ফোল্ডারের মধ্যে কি হলো, ডেটাটা স্টোর হলো। এবার সেই ডেটাটাকে ইউজ করে কি করব, আমি এরিয়া ক্যালকুলেট করব। ডিরেক্ট ফর্মুলায় চলে যাব আমরা, এরিয়া এর ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, পাই হচ্ছে তোমার 3.14 নিয়ে নিচ্ছি, কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। ঠিক আছে, ওকে, তারপর স্টার আর স্কোয়ার। আচ্ছা, এভাবেও লিখতে পারো তো, রেডিয়াস এইটা আবার স্টার রেডিয়াস দিয়ে দিতে পারতো নাকি, অসুবিধা কিছু নেই, রেডিয়াস স্টার রেডিয়াস এটা দিয়েও চলে আসবে। আর স্কোয়ার তো, আর এটা কি, পেরিমিটারের ফর্মুলা ইউজ করে দাও, 2 পাই আর, পেরিমিটার। এই নেমগুলো এগুলো কিন্তু ভ্যারিয়েবল, ঠিক আছে, এগুলো আমাদের সব কটা ভ্যারিয়েবল, কিন্তু এগুলোকে ইচ্ছে খুশি লিখে ফেলবে না। ভ্যারিয়েবল নেম লেখার যে ফরম্যাট সিতে ছিল এখানেও তাই, পাইথনেও একই রকম জিনিস, সুতরাং গন্ডগোল করে ফেলবে না কিন্তু, পেরিমিটারই। হ্যাঁ, এখানে আবার তলায় আন্ডারস্কোর 4 দিয়ে দিও না আবার, কারণ এগুলো খুবই সেন্সিটিভ জায়গা, এগুলো কোনো রকম কোনো আন্ডারস্কোর কিছু আসবে না, এটা মানে আবার অন্য কিছু বুঝিয়ে যাবে, বুঝতে পেরেছো। এরিয়া, হ্যাঁ, পেরিমিটার হচ্ছে 2 পাই আর, 2 পাই মানে 3.14, আর মানে হচ্ছে রেডিয়াস। সো তাহলে আমার পেরিমিটারটাও ক্যালকুলেট হয়ে গেল। এবারে তুমি প্রিন্ট চাইছো, আউটপুট চাইছো। আচ্ছা দেখো, আমরা একটা লাইনেও আউটপুট নিতে পারি। এই আউটপুটের জায়গাগুলো দেখো, প্রথমে প্রোগ্রামটা একরকমভাবে আউটপুট দিয়েছিলাম, তারপরের প্রোগ্রামটা আরেকরকমভাবে আউটপুট দিলাম, এটাকেও দেখো আবার একটা অন্যরকমভাবে আউটপুট দিচ্ছি। আউটপুটে তুমি বিভিন্ন রকমভাবে চেঞ্জ করতে পারো, আউটপুটের ফরম্যাটটা মেনটেন করে ডিফারেন্ট ওয়েতে তুমি চেঞ্জ করতেই পারো। গৌতম লিখেছো আর $*0.5 কেন ইউজ করবে, কোন দুঃখে, এখানে পাওয়ারে কত আসছে, এরিয়া হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, তো আর স্কোয়ার তুমি এটা ইউজ করো, আর স্টার 2 হয় 0.5, ওটা তো হাফ ছিল পাওয়ারে, হাফ মানে হচ্ছে 0.5, ওটা ছিল তাই জন্য ওটা এখানে কেন ইউজ করবে, এটা এখানে তোমার পাওয়ারে আছে তো 2 আছে তো, বুঝতে পারছো, আর $2 ইউজ করতে পারো তুমি, বুঝতে পারলে গৌতম। দেখো, হ্যাঁ বেশ, যেটা বলছিলাম যে প্রিন্ট এফটা, তাহলে প্রিন্ট নিয়ে নাও তুমি, তাহলে তোমার এরিয়া আর তোমার পেরিমিটার দুটোকে প্রিন্ট করতে চাইছি আমরা। আচ্ছা, ঠিক আছে, প্রিন্ট নাও, প্রিন্ট এফ তো থাকবে না, প্রিন্ট, আচ্ছা, দ্য এরিয়া ইজ, বা এভাবে লিখছি আমি, আচ্ছা এইটার সঙ্গে এটা গুলিয়ে ফেলবে না, আমি ধরো এইভাবে লিখছি, এরিয়া, এটা ভ্যারিয়েবল নেম অনেকটা ভদ্রসভ্যভাবে লিখতে হয় আমাকে, ঠিক আছে, সুতরাং এখানে যা ইচ্ছে করতে পারবো না, বাট এখানে আমি লিখছি, দেখো আমি এরিয়া লিখলাম,
এখানে যেটা লিখবে সেটাই তোমার আসবে তো আউটপুট, স্ক্রিনে ভেসে উঠবে ওই জিনিসটা। সো এখানে আমি ক্যাপস ইউজ করতেই পারি এরিয়া। আমার ধরো আমি এরকমভাবে চাইছি যে এরিয়া ইজ ইকালস টু, ঠিক আছে, এরিয়া ইজ ইকালস টু আনসারটা যেভাবে আসার, কমা দিলাম, ডবল ইনভার্টেড কমা দিলাম, দিয়ে আবার একটা কমা দাও, কোথায় আছে ফুল ভ্যালুটা, এরিয়াতে আছে, সো এরিয়া দাও, এরিয়া এরিয়া হলো। আচ্ছা, এইবার আমি কি করছি দেখো, আমি ধরো একটা লাইনে দুটোই আনসার চাইছি, ঠিক আছে, একটা লাইনের দুটো আনসার চাইছি। আচ্ছা, আমরা সিতেও করেছি যে নিউ লাইন, দুটো লাইনের মধ্যে স্পেস বাড়ানো, ওগুলো কি করতাম, নিউ লাইনের জন্য আমরা এটা ইউজ করতাম, \n ইউজ করতাম, তাই না। নিউ লাইন মিনস আমার একটা কমেন্ট একটা লাইনে হলো, তারপরে এটা যদি ইউজ করি ওর পরে যে লেখাটা থাকবে সেটা আবার পরের লাইনে প্রিন্ট হবে, সো দ্যাট ইজ নিউ লাইন। আর \t কি জিনিস, টি ফর ট্যাব, অর্থাৎ এটা হচ্ছে স্পেসটাকে বাড়ায়, দুটো লেখার মধ্যে স্পেসটাকে বাড়ানোর জন্য আমরা এটাকে ইউজ করি, তাই তো নাকি। সো আমরা এখানেও তাহলে একটা এতের মধ্যে দুটোকেই যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি এটাকে ইউজ করতেই পারি, নিউ লাইন ইউজ করতে পারি। আবার তোমরা দেখবে আমরা এগুলোও করে থাকি, /t আবার /t আবার /t, এই যে /t যত লিখবে তত স্পেসটা আস্তে আস্তে করে ইনক্রিজ করবে, স্পেসটাকে বাড়ানোর জন্য, আর রেজাল্টগুলোর মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে, রেজাল্টগুলো যাতে মিশে না যায়, যার জন্য গ্যাপটুকু তৈরি করার জন্য বা নিউ লাইন করার জন্য কিন্তু আমরা সিতে যা ইউজ করতাম, যে লজিকে যে সেন্সে ইউজ করতাম, এখানেও সেম সেন্স সেম লজিক ইউজের যে মানে পারপাসটাও একই, বুঝতে পারছো। বেশ, তো আমি কথার কথা বলছি, তাহলে এখানে একটা /t দিয়ে দিলাম, দিয়ে আবার একই ফর্মেট লিখছি, কি লিখছি, আচ্ছা এইটা মনে হয় এটার ভেতরে হবে, দাঁড়াও এক মিনিট, না ঠিক আছে, এখানে হচ্ছে পেরিমিটার লিখছি, পেরিমিটার ইজ ইকালস টু পেরিমিটারের ভ্যালুটা কোথায় আছে, এই যে ফোল্ডারটা আছে দেখো, পেরিমিটার, ব্রাশ কমপ্লিট করো, ক্লিয়ার। হ্যাঁ গৌতম, ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, সো এভাবেও তুমি এভাবে যে প্রিন্টটা চাইছো, মানে এভাবে যে আউটপুটটা তোমার কাছে আসবে, সে আউটপুটটা কেমন আসবে বলো তো, তোমার কাছে আউটপুটটা দেখতে লাগবে এরকম, এরিয়া ইজ ইকালস টু আনসার একটা আসবে, একটা স্পেস থাকবে, জাস্ট স্পেস, এখানে কিছু নেই, স্পেস একটু গ্যাপ দিয়ে তারপরে এই ফোল্ডারটা আসবে, পেরিমিটার ইজ ইকালস টু তোমার যে আনসারটা আসবে সেটা আসবে, ব্যাপারটা ক্লিয়ার। সো তাহলে দেখো, একটা সার্কেলের জন্যে এরিয়া আর পেরিমিটার করতে গেলে আমার প্রোগ্রামিংটা এটুকু লিখলেই চলবে, আলাদা করে এক্সট্রা কিচ্ছু লেখার দরকার পড়বে না, বোঝা গেল। এই হচ্ছে পাইথন প্রোগ্রামিং। নেক্সট, আচ্ছা, কারো কোনো বক্তব্য থাকলে আমাকে একটু বলতে পারো, বুঝতে পারছো পাইথন নিয়ে এই যে তিনটে প্রোগ্রামিং করলাম, এই প্রোগ্রামিংগুলো বুঝতে কি খুব প্রবলেম হচ্ছে, যদি হয় সেটাও বলো, যদি ঠিক থাকে তাহলে সেটাও বলো, অসুবিধা কিছুই নেই। ঠিক আছে তো নাকি, নেক্সট। আচ্ছা, নেক্সট দেখো, বেসিক প্রোগ্রামিং করছি এখন আমরা আপাতত, বেসিক জিনিসগুলো। ধরো একটা নাম্বারের ইউনিট প্লেস যেটা, সেই ইউনিট প্লেসটা তোমাকে প্রিন্ট চাইছি, একটা নাম্বারের ইউনিট প্লেসে যে বসে থাকে তাকে আমি
জানতে চাইলাম। এখন ইউনিট প্লেস কী করে বের করতে হয় একটা নাম্বারের, সেটা আগে জানা দরকার। দেখো আমি ডিভিশনের দুটো কনসেপ্ট আছে এখানে, আমাদের সিতেও ছিল একই জিনিস, যে এ ডিভাইডেড বাই বি। এ ডিভাইডেড বাই বি, আমি যদি ইন্টিজার টাইপের কথা চিন্তা ভাবনা করি, ইন্টিজার টাইপে এ ডিভাইডেড বাই বি, এই জিনিসটা তোমার কি আসবে, যে কোশেন্ট যেটা হয়, তাই তো নাকি? এই যে কোশেন্ট যেটা আসবে সেই কোশেন্টটা দেবে। আর যদি রিমাইন্ডার চাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের মডুলার ডিভিশন এ ডিভাইডেড বাই বি ইউজ করতে হয়, পার্সেন্টেজ। ঠিক আছে, এ পার্সেন্টেজ বি ইউজ করতে হয়, দ্যাট ইজ রিমাইন্ডার। রিমাইন্ডার। এখন দেখো একটা নাম্বারে ইউনিট প্লেস যদি বের করতে হয় তাহলে 10 দিয়ে কিন্তু ডিভাইড করতে হয়। 10 দিয়ে ডিভাইড করার পরে যে রিমাইন্ডার যেটা থাকে, সেই রিমাইন্ডারটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি কী দেয়, ইউনিট ডিজিট সাপ্লাই দেয়। বুঝতে পারছো? তাহলে একটা প্রোগ্রাম লিখে ফেলো দেখি, যে ইউনিট ডিজিট অফ এ গিভেন নাম্বার। রাইট এ প্রোগ্রাম, write a program to find the unit digit of a given number। ঠিক আছে, করে ফেলো দেখি। এটা একদম সিম্পল তো, মানে আলাদা কিছুই নেই তো এখানে। তাহলে গিভেন নাম্বারটা তাহলে প্রথমে কী করতে হবে, স্টোর করতে হবে। তো নাম্বারটাকে স্টোর করে নাও। নাম্বার স্টোর করে নিতে তুমি জানো, নাম্বার স্টোর কোনো কিছু ডেটা স্টোর করতে গেলে তো একই ফরম্যাট। বুঝতে পারছো? তাহলে নাম্বারটা নিয়ে নাও, কোনো একটা ফোল্ডার নিয়ে নাও, নাম একটা ফোল্ডার নিয়ে নাও, যার মধ্যে নাম্বারটাকে স্টোর করে দাও। ঠিক আছে, ইন্টিজার টাইপ ইন্ট, তারপরে কি করতে হয়, টাইপ ডিক্লেয়ার হলো এটা টাইপ, এটা ভ্যারিয়েবল, তারপরে এখানে ফাংশান, এটা ফাংশান, ইনপুট ফাংশান, দিস ইজ ফাংশান। দিয়ে এবার তুমি এ করো যে নাম্বারটাকে স্টোর করো, এন্টার দ্য নাম্বার, এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার। এন্টার এ নাম্বার। ওকে, নাম্বারটা স্টোর হলো। তারপর কি করব, ইউনিট প্লেসে যেটা আছে সেটাকে চাইছি আমি। তো তাহলে সেক্ষেত্রে কী করতে হবে বললাম, 10 দিয়ে ডিভাইড করতে হবে, মডুলার ডিভিশন। তাহলে সেক্ষেত্রে ইউনিট প্লেসের জন্য আমি ডিজিটটা আমি ইউ ফোল্ডার নিচ্ছি, যে ইউ ফোল্ডারের মধ্যে ওই ডিজিটটাকে স্টোর করব। ঠিক আছে, তাহলে কি করব, এইখানে যে ভ্যালুটা আছে সেই ফোল্ডারটা মেনশন করলাম, ডিভিশন। তাহলে কত দিয়ে করব, 10 দিয়ে করব। করলে কি হলো, ইউটা কি হলো, ইউনিট প্লেসটা স্টোর হয়ে গেল না। এবারে ইউটাকে প্রিন্ট করে নাও, ইউটাকে প্রিন্ট নিয়ে নাও। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, প্রিন্ট, প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট কাকে প্রিন্ট করবে, দ্য রিকোয়ার্ড ইউনিট প্লেস, ইউনিট প্লেস ইজ, কোথায় আছে ভ্যালুটা, ইউ। ভ্যালুটা কোথায় আছে, ইউতে আছে। বোঝা গেছে? সব ফোল্ডারটার নাম মেনশন করে দিলেই হবে। আচ্ছা, এই প্রিন্টএফটাকে আমরা একটু অন্যভাবেও কিন্তু লিখতে পারি। এই প্রিন্টএফটাকে কি বলছি, আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। দেখো আমি এটা একটা ইকুইভ্যালেন্ট প্রিন্টএফও দিচ্ছি, মানে প্রিন্টএফগুলোকে আমাদের আস্তে আস্তে করে ডিফারেন্ট ফরম্যাট আমাকে শিখতে হবে। যেমন ধরো এই প্রিন্টএফটাকে আমি এভাবে লিখতে পারি, প্রিন্টটাকে আর কি, প্রিন্টএফ নয় প্রিন্ট, আমি এভাবেও লিখতে পারি। দেখবে তার রিকোয়ার্ড, এক মিনিট, রিকোয়ার্ড ইউনিট প্লেস ইজ,
এটা দিলাম, কমা দাও, দিয়ে এটা প্লাস সাইন দেওয়া হয়। 1 মিনিট দাঁড়াও, যেটা বলছিলাম, হ্যাঁ, প্লাস স্ট্রিং, স্ট্রিংয়ের STR ফর স্ট্রিং। স্ট্রিং কি জিনিস জানো তো? স্ট্রিং তো সিতে ছিল, স্ট্রিং সিতে ছিল, তাই তো? হ্যাঁ, স্ট্রিংয়ের জন্য STR লিখব, দিয়ে ব্রাশ ওপেন করো, কোথায় ভ্যালুটা আছে, ইউ ফোল্ডারের মধ্যে ভ্যালুটা আছে, তাহলে ইউটাকে মেনশন করে দেবে। এভাবেও কিন্তু আমরা আউটপুট লিখবো অনেক জায়গাতে, বুঝতে পারছো? অর্থাৎ আউটপুট বের করার ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট হয়, বুঝতে পারছো? প্লাস স্ট্রিং ইউ। এইবারে বলি, আমাদের একসঙ্গে যদি অনেকগুলো আউটপুট বের করার দরকার পড়ে, আমরা বারবার ধরে প্রিন্ট ফাংশনটাকে ইউজ করব না, আমরা একেবারেও লিখে দিতে পারি একটা প্রিন্ট ফাংশনের মধ্যে। বাট সেক্ষেত্রে কীভাবে লিখবো আমরা? যদি আমি একসাথে চাই পরপর করে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, আমার তো এখানে রেজাল্ট আউটপুট মানে একটা আসবে, তাই তো? একটাই আউটপুট আসবে, তাহলে এইভাবে লিখবো। যদি ধরো দুটো আসছে আউটপুট, তাহলে সেক্ষেত্রে তখন কী লিখবো বলো তো? এগুলো লেখার পরে স্ট্রিং, এটা প্লাস, অর্থাৎ যখন তোমার দুটো থাকবে তখন কিন্তু প্লাস স্ট্রিং, ওই ফোল্ডারটার নাম মেনশন করবে, প্লাস দেবে, দিয়ে আবার প্লাস স্ট্রিং যে ফোল্ডারটা আছে সেটা, শেষেরটা কিন্তু প্লাস হবে না। যখন দুটো আসবে বা তিনটে আসবে, সব করাতে দেখো দুটো দুটো করে প্লাস, স্টার্টিংয়েও প্লাস, এন্ডিংয়েও প্লাস, লেখার ফরম্যাট এগুলো, ঠিক আছে? আউটপুট লেখার ফরম্যাট। বাট শেষের যে আউটপুটটা, যেটা যে ফোল্ডারটা নাম মেনশন করবো, তখন সামনে একটা প্লাস দেবো, শেষে কিন্তু আর প্লাস দেবো না, বুঝতে পারলে? ধরো আমার 4টে রেজাল্ট একসাথে চাইছি, আমি 4টে ফোল্ডারের ভ্যালুকে একসাথে আমি পরপর করে আউটপুট চাইছি, তাহলে সেক্ষেত্রে কী হবে? প্লাস স্ট্রিং, এটা লিখলাম প্লাস, আবার প্লাস স্ট্রিং ফোল্ডারটা যেটাতে আছে সেটা প্লাস, আবার স্ট্রিং প্লাস ফোল্ডার প্লাস, আবার প্লাস স্ট্রিং ফোল্ডার স্টপ। এখানে কিন্তু একটাই প্লাস দিয়েছি আমি, এন প্লাসটা দিইনি, বোঝা গেছে? এন প্লাসটা লাগবে না, বুঝতে পারছো? এইভাবেও কিন্তু একসাথে অনেকগুলো আউটপুট আমরা একেবারেই পেতে পারি, বুঝতে পারলাম? বেশ। সো প্রিন্টের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম্যাট হয়, আমরা আস্তে আস্তে করে ফর্ম্যাট, আরও ফর্ম্যাট আছে, আস্তে আস্তে করে শিখবো, ঠিক আছে? তারপরে রাউন্ড অফ কী করে করতে হয়, আমাদের ওখানে সিতে দেখো একরকমভাবে রাউন্ড অফের ব্যাপার ছিল, এখানে আমাদের রাউন্ড অফটা কিন্তু টোটালি আলাদাভাবে লিখবো আমরা, এগুলো আস্তে আস্তে করে শিখবো আমরা, কেমন? নেক্সট, বেশ। আচ্ছা, এবারে ধরো আমি দুটো নাম্বারে যদি অ্যাভারেজ বের করতে চাই, না ওগুলো তো সিম্পল প্রোগ্রামিংগুলো পারবে নাকি, ওগুলো তোমরা পারবে। আচ্ছা, সেলসিয়াস ফারেনহাইট কনভারসেশন যদি চাই, একই রকম জিনিস, এগুলো তো আলাদা কিছু নয়। সেলসিয়াস ফারেনহাইট কনভারসেশন, এটাও সিতেও করতে তোমরা, ঠিক আছে? হ্যাঁ, ধরো তোমার সেলসিয়াস দেওয়া আছে, সেখান থেকে তোমার ফারেনহাইটটা তুমি বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে কী করে বের করবে? দেখো দেখি প্রোগ্রামিংটা। রাইট এ প্রোগ্রাম to convert centigrade to Fahrenheit. Write a program to convert centigrade to Fahrenheit in temperature. আচ্ছা, ওই ফর্মুলা একখানা ছিল না, ওই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। C/5 = F - 32 / 9। ঠিক, তাহলে এটাকে এভাবে আমরা, তাহলে আমাকে কি দিয়ে দিচ্ছে? ফারেনহাইট দিচ্ছে, তাই তো? না, সেলসিয়াস দিচ্ছে, সেখান থেকে ফারেনহাইট বের করতে বলেছে, তার মানে এফটা বের করতে হবে। F = কত হবে? 9/5C + 32, নাকি? বুঝতে পারছো? 9/5C + 32। এটাকে একটু ছোটো করে নিতে পারো, 9/5 মানে কত? ডেসিমেলেও কনভার্ট করে নিতে পারো। 9/5 মানে হচ্ছে তোমার 5 on the 5, 1.8। তো এই হলো ফর্মুলা, বুঝেছো? এই হলো আমার ফর্মুলা। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? সেন্টিগ্রেডে তোমাকে আগে টেম্পারেচারটা তোমাকে সাপ্লাই দিতে হবে, মানে ওটাকে স্টোর করব, ওটাকে ইউজ করে তারপরে আমি ফারেনহাইটটা ক্যালকুলেট করব। বোঝা গেল ব্যাপারটা? বেশ,
তো চলো তাহলে সেন্টিগ্রেড স্টোর করবে মানে একটা ফোল্ডার নিয়ে নাও, সেলসিয়াস সিএল একটা নিয়ে নাও না, একটা ফোল্ডার তোমার নিজের নামও নিয়ে নিতে পারো, অসুবিধা কিছু নেই, বুঝতে পারছো, নো প্রবলেম, বাট মিনিংফুল একটা কিছু নিও। হ্যাঁ, সো সেলসিয়াস এটা হলো তোমার ফোল্ডার, মানে ভ্যারিয়েবল নেম হলো, তারপরে তোমাকে টাইপটা ডিক্লেয়ার করতে হবে। সেন্টিগ্রেড এটা নর্মালি ফ্লোটে নিয়ে নাও, ফ্লোট, তারপর ইনপুট ফাংশান, এবারে থাকবে কি, তাহলে এটাকে এন্টার দ্য টেম্পারেচার, হলো বেশ। তাহলে সেলসিয়াস ফোল্ডারের মধ্যে কিন্তু টেম্পারেচারটা এন্টার হলো। এবার তোমার ফারেনহাইট দরকার, তুমি ডিরেক্ট ফারেনহাইটের ফর্মুলা ইউজ করে দাও, ডিরেক্ট তুমি ফারেনহাইটের যে ফর্মুলা আছে সেটাকে অ্যাপ্লাই করে দাও, দিলেই তো কাজ শেষ। তাহলে ফারেনহাইট FER, ফারেনহাইটের একটা ফোল্ডার নিয়ে নাও, ফারেনহাইট কি ফর্মুলা দেখছিলাম একটু আগে, এই যে এই ফর্মুলা 1.8 স্টার সি প্লাস 32, তার মানে এটাকে ইউজ করে আমার ফারেনহাইটে টেম্পারেচার কনভার্ট হয়ে গেল। এবার ওটাকে তুমি আউটপুট নিয়ে নাও, তাহলে প্রিন্ট নিয়ে নাও, প্রিন্ট দ্য, যা ইচ্ছে লিখো না একটা কিছু, দ্য রিকোয়ার্ড টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ প্লাস স্ট্রিং দিয়ে এই ফোল্ডারটার নাম মেনশন করে দাও, ফারেনহাইট ব্রাশ কমপ্লিট, বুঝতে পারছো, এই হলো তোমার প্রিন্ট। সো এরকমই, খুব একটা কমপ্লিকেটেড কিছু নয়, তাই তো নাকি? এবারে দেখি এরা আদৌ বুঝতে পারছে কি না। ঠিক আছে তো নাকি, কোনো অসুবিধা আছে নাকি? এই গৌতম, তো মনে হয় একটু প্রবলেম হচ্ছে বুঝতে, না এখন ঠিক আছে? গৌতম কুমার পাইক, নাকি বুঝতে প্রবলেম হচ্ছে? দেখো সিটাকে যদি ঠিকঠাক করে থাকো, পাইথনের বেশ কিছুটা এরিয়া তোমার অটোমেটিক্যালি কমপ্লিট। সায়ন ঠিক আছে? সায়ন আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর কৌশিক ঠিক আছে তো? বেশ, তারপর এদিকে অর্পিতা, দেখো রেসপন্স যদি না করো তাহলে ধরে নেবো বুঝতে পারছো, বোঝা গেল? তোমরা মানে রেসপন্স মিনস মানে ক্লাসে যদি কোনো কোশ্চেন আস্ক না করো তাহলে সেক্ষেত্রে দুটো হয়, এক হচ্ছে বোঝা যাচ্ছে, আর দুই হচ্ছে কিছুই বুঝতে পারছো না, বুঝতে পারলে? মানে একেবারে রেসপন্স না করার যে মানে আউটপুট যেটা আর কি, যে আমি রেসপন্স করছি না, তার আউটপুট দুটো হয়, আইদার সব বুঝছি অথবা কিছুই বুঝছি না। সুতরাং কিছুই বুঝছি না ব্যাপারটা যেন না হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারবে, কারণ টোটালি এটা তো ম্যাথমেটিক্সের পেপারই নয়, প্রথম কথা একেবারে কম্পিউটারের পেপার, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ তোমরা শিখছো, ঠিক আছে? বাট যে জায়গাটা প্রবলেমের সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যদি তুমি সিটা ঠিকঠাক শিখে থাকো তাহলে সেক্ষেত্রে আমার এই জায়গাটায় আমি খুব একটা প্রবলেম হবে বলে মনে হয় না, কারণ এটা তো জাস্ট ইন্ট্রোডাকশান চলছে পাইথনের। তারপর আমরা যখন লুপে ঢুকবো, তারপরে পাইথনের মেন জায়গায় যখন ফাংশানে চলে যাব, তখন তো এগুলো আস্তে আস্তে করে কমপ্লিকেটেডের দিকে এগোবো। বাট সির যে ফাংশানের ব্যাপারটা, সেই ফাংশানটা যদি তুমি ভালো করে শিখে থাকো, সিতে কী করে ফাংশান লিখতে হয়, ফাংশানকে ইউজ করতে হয়, এখানেও কিন্তু সেই প্রবলেমটা আর ফেস করতে হবে না, আমার তাই মনে হয়, বুঝতে পারছো? বাট ওখানে যদি ঘাটতি থাকে তাহলে এখানে একটু প্রবলেম হবে। বাট এর যে ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজটা অনেকটা ইজি,
পাইথনের যে ল্যাঙ্গুয়েজটা অনেকটা ইজি ল্যাঙ্গুয়েজ ফরম্যাট যেটা আর কি। ঠিক আছে, সো নেক্সট আচ্ছা আচ্ছা, এইবার আমি কি করছি দেখো, নেক্সট আমরা যেটাতে এগোচ্ছি সেটা হচ্ছে তোমার ডিসিশান। যে ডিসিশান কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলো হয়, সেই ডিসিশান কন্ট্রোল স্টেটমেন্ট আমরা সিতেও করেছি। ইফ, এলস, নেস্টেড ইফ এলস, মানে ইফ এলসের ভেতরে আবার ইফ এলস ঢুকে যাচ্ছে। তো সেই জিনিসগুলোতে আমরা এগোচ্ছি আস্তে আস্তে করে, বুঝতে পারছো? খুব একটা আমি একটু হয়তো মানে ফার্স্ট এগিয়ে যাচ্ছি, যে এখানে প্রোগ্রামিং শুরু করে দিলাম ফার্স্ট ক্লাসে, প্রোগ্রামিং শুরু করে দিয়ে প্রথমে আমি আবার সঙ্গে সঙ্গে কন্ট্রোল স্টেটমেন্টে চলে যাচ্ছি। এরও কিন্তু যদি প্রবলেম ফেস করে আমাকে বলবে, ঠিক আছে? খুব একটা ফাস্ট হয়ে যদি যায়, কেমন? আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে, বাট তোমাদের দিক দিয়ে তোমাদের বুঝতে হবে ব্যাপারটা, যদি প্রবলেম হয় আমাকে বলবে। সুতরাং এই ইফের যে ইউজটা, এলসের যে ইউজটা এবার আমি একটু ইন্ট্রোডিউস করি, ঠিক আছে? তো ইফটা দিয়ে ইন্ট্রোডিউস করি। ইফ বেসিক্যালি কখন হয়, ইফ এলস যখন আমাদের কোনো একটা রেজাল্ট, যা যখন দুটো অপশান থাকে, আউটপুটের দুরকম ভ্যারিয়েন্ট যখন চলে আসে, ঠিক আছে? যে যেমন ধরো বললাম 5 ইজ এ প্রাইম নাম্বার, আইদার ইয়েস অর নো, ঠিক আছে? যখন দুটো এই সমস্ত সিচুয়েশানে কি হয়, আমাকে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে থাকি। হ্যাঁ, একটা ইয়ার আমি দিলাম, সেই ইয়ারটা লিপ ইয়ার কি না চেক করা, আইদার ইয়েস অর নো, যদি লিপ ইয়ার হয় ইয়েস, যদি লিপ ইয়ার না হয় তো নো। সো এই সমস্ত সিচুয়েশানে যখন তোমার ভ্যারিয়েন্ট চলে আসছে আনসারের, ডিফারেন্ট মানে ওয়ে চলে আসছে, এটা অথবা এটা অপশান চলে আসছে, তখন কিন্তু আমাদের কি হবে, এই ডিসিশান মেকিং স্টেটমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। বুঝতে পারলে কি বলছি? বাট এখানে লেখার টেকনিকটা আলাদা, সামান্য একটু চেঞ্জ। আমি ইফটা দিয়ে শুরু করি, যে ইফটা কি করতাম, ওখানে ইফ বলে একটা কিছু লিখতাম, মানে একটা কন্ডিশান দিতাম। ধরো আমি কথার কথা বলছি, ভোট গেল, ধরো আমি বললাম যে তুমি ভোট দেওয়ার জন্য এলিজিবল কিনা। তুমি যে ভোটার মানে ভোট দেবে, তার জন্য তো একটা এলিজিবল ক্রাইটেরিয়া লাগে। তোমার এজ যদি 18+ হয় তবেই তুমি ভোট দেওয়ার জন্য এলিজিবল, আদারওয়াইজ তুমি ভোট দিতে পারবে না, তাই তো? সুতরাং সেখানে একটা কন্ডিশান থাকছে, যে যদি তুমি 18 বা মোর দেন 18 ইয়ার্স ওল্ড হও, তাহলে তুমি ভোট দিতে পারবে, আদারওয়াইজ তুমি ভোট দিতে পারবে না। তাহলে সেই জিনিসগুলো কী করতাম, ইফ লিখে এইখানে আমাদের মেনলি কন্ডিশানটা থাকে। হ্যাঁ, সিতে যা ছিল আমি সেটাই বলছি, ঠিক আছে? সেখান থেকে আমি পাইথনে কনভার্ট করছি। হ্যাঁ, ইফ লিখে এখানে কন্ডিশানটা থাকতো, যে কন্ডিশানের আন্ডারে আমি আউটপুটটা চাইছি, যে কন্ডিশানের আন্ডারে আমার প্রোগ্রামটা চলবে, সেই কন্ডিশান। আচ্ছা, ইফের পরে কি কোনো সেমিকোলন থাকতো? না, ইফের পরে কোনো সেমিকোলন থাকতো না সিতে। জাস্ট ইফ লিখতাম, লিখে কিন্তু ব্যাস এটুকুই, আর কিছু থাকতো না। দিয়ে এইবারে তার আন্ডারে যা কাজকর্ম, সেই কাজকর্ম আমার এখানে থাকতো, ঠিক আছে? বুঝতে পারছো? বাট এখানে আমার পাইথনে যখন চলে আসছি, আমি পাইথনে যখন চলে আসছি, তখন আমাদের কি হবে, একই টেকনিক, ইফ দিয়ে এইটার আমার কন্ডিশান থাকবে, কমেন্ট থাকবে, দিয়ে এইখানে ওখানে যেমন কোনো সেমিকোলন ছিল না, এখানে তো সেমিকোলনের কোনো প্রশ্নই নেই পাইথনে, বাট সামান্য কিছু আছে। সেটা কি? সেটা হচ্ছে এইটা, সাচ দ্যাট একটা সিম্বল আমরা জানি, সেই সাচ দ্যাট সিম্বলটা থাকবে, ইফের পরে থাকবে, এলসের পরে থাকবে, সব কিছুতে থাকবে। বুঝতে পারছো? সো ইফ বলে কন্ডিশান, তারপরে দেখো সাচ দ্যাট, এরকমভাবে কিন্তু আমরা ইফটাকে ইউজ করব। বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি একেবারে যে রাইট এ প্রোগ্রাম, যে প্রোগ্রামটায় তুমি ভোট দিতে পারবে কি না, তাহলে সেটা তোমাকে কী করে লিখবে প্রোগ্রামিংটা আর কি। সো রাইট এ প্রোগ্রাম
whether write a program whether you are eligible for vote or not. ওকে, একটা প্রোগ্রাম লিখো যেখানে তুমি ভোট দেওয়ার জন্যে এলিজেবল কি এলিজেবল নয় সেরকম একটা প্রোগ্রাম লিখতে বলছি, বুঝতে পারলে? তাহলে ইফ এলসের কনসেপ্ট চলে আসছে আমার এখানে। তাহলে দেখো প্রথমে আমার এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া সেটা একমাত্র ভোট আর এজের উপর ডিপেন্ড করছে। তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে, এজটাকে স্টোর করে নিতে হবে। তো তাহলে এজটাকে স্টোর করে নাও যে এজ ইজিক্যালস টু, আমি ইন্টে নিচ্ছি ইনসেন্স অফ ইয়ার, কত ইয়ার্স সেই হিসেবে আমি ইন্ট নিচ্ছি, ইন্টিজার টাইপ ইন্ট ইনপুট দে এন্টার দ্য এজ, এজটাকে তুমি এন্টার করো, রাইট? এইবার তাহলে এজটা স্টোর হয়ে গেল তোমার। এই এজ ফোল্ডার একখানা রয়েছে, এই এজ ফোল্ডারের মধ্যে কি হলো, এজটা স্টোর করে দিলে। এইবার তোমার যাচাই করা দরকার ওই এজটা মোর দেন 18 কি 18 নয়, 18-এর থেকে ছোট, 18 অথবা মোর দেন 18 বা 18-এর থেকে ছোট, সেটা তোমাকে জাস্টিফাই করা দরকার। তাহলে আমি ইফ ইউজ করে দিই। ইফ কি করব, কার সঙ্গে কম্পেয়ার করব, আমার এজটা আমি কোথায় স্টোর করেছি, এজ ফোল্ডারের মধ্যে। তাহলে ফোল্ডারটাকে নাও, এজ গ্রেটার দেন 18, ঠিক আছে? 18 বা 18-এর বা গ্রেটার দেন 18 হলেই তো এলিজিবল হয় নাকি, 18 বা 18 প্লাস মনে হয়, তো 18 প্লাস হলে সম্ভবত, ঠিক আছে? তাই হিসেবে যদি ধরি 18 প্লাস, তাহলে সেক্ষেত্রে তোমার যদি এইটা হয় তাহলে সমস্ত কী প্রিন্ট দিয়ে দেবে, প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট যে eligible for vote, eligible for vote, else দেখো else এমন একটা জিনিস, যদি এটা হয়, এটা হলে ওকে, এটার উল্টোটা কি, এটার উল্টোটা হচ্ছে এলস। এই এলস স্টেটমেন্ট আসা মানে হচ্ছে ওই কন্ডিশন আর এলসের আন্ডারে কিছু লিখতে হয় না। এলস অর্থ হচ্ছে এখানে যে কন্ডিশনটা দিয়েছো তার উল্টো কন্ডিশনটা, এই এলস কথার মাধ্যমেই ওই উল্টো কন্ডিশনটা অটোমেটিক্যালি বুঝিয়ে যায়। সুতরাং এখানে আর এলসের ভেতরে কন্ডিশন লেখার দরকার নেই, কারণ এটা একটা ইফ এলস, একটাই স্টেটমেন্ট, এটা নেস্টেড ইফ এলস নয়, বুঝতে পারছো? সো এলসের আন্ডারে কোনো কন্ডিশন দেওয়ার দরকার নেই, এলস মানে এর উল্টো ঘটনা, বুঝতে পারছো? তাহলে এলস দিয়ে কী করবে, প্রিন্ট যে not eligible for vote, ব্যাস এটাই। এই যে এখানে এখন একটা মিসিং, কী হবে, সার্চ দ্যাট সিম্বল একটা দিতে হবে, ইফের পরে দেবে, এলসের পরে দেবে, সব জায়গায় একটা করে সার্চ দ্যাট সিম্বল কিন্তু তোমার ইউজ হবে। ব্যাপারটা কি, আচ্ছা স্বস্তিকা কিছুটা লিখেছো, 18 প্লাস দিলে ইনপুট আসছে না, রান করে দেখলাম প্লাস না দিলে আসছে 18 প্লাস, মানে কোন জায়গাটা বলছো আমি তো ধরতে পারছি না, 18 প্লাস, আচ্ছা স্ট্রিং ও, ওকে ওকে, আচ্ছা স্ট্রিং ওয়ার্ডের পরে প্লাস দিলে আসছে না, এটি বলতে চাইছো আমাকে, তাই তো? এখানে স্ট্রিং কোথায় ইউজ করছো তুমি, এখানে তো স্ট্রিং ইউজ করার দরকার পড়ছে না, তুমি কোন জায়গায় ইউজ করছো সেটাই বুঝতে পারছি না। এটা জাস্ট একটা কমেন্ট, এলিজিবল ফর ভোট, নট এলিজিবল ফর ভোট, তোমার আউটপুট আমার দেখা দরকার, মানে স্ট্রিং ওয়ার্ডের পর প্লাস দিলে, আচ্ছা স্ট্রিং ওয়ার্ডটা এখানে কোথায় ইউজ করেছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি যে আউটপুটটা আসছে না ওটাকে আমাকে একটু পাঠিয়ে দিও তো, হ্যাঁ আলাদা করে একটু পাঠিয়ে দিও, হ্যাঁ ও আগের প্রবলেমটায় না, আচ্ছা
স্ট্রিং ওয়ার্ডের আগে প্লাস দিলে আগের প্রবলেমে প্রিন্টের পোর্শন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আগের প্রবলেমটা কি ছিল বলো তো? এইটার কথা বলছো কি? আগের প্রোগ্রামে প্রিন্টের পোর্শনটাতে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ঠিক খুব একটা ধরতে পারছি না, বসো। খুব একটা ধরতে পারছি না, তুমি আমাকে একটু পাঠিয়ে দিও, বুঝতে পারছো? এইখানে যেটা, আচ্ছা এইটা যদি বলে থাকো এই প্রবলেমটার কথা, যে প্লাস স্ট্রিং যেটা ইউজ করছো তুমি, এটাতে প্রবলেম হচ্ছে বলছো, তাই তো? তাহলে আমাকে এবার দেখতে হবে, তুমি একবার আউটপুটটা আমাকে পাঠিও, বুঝলে? আউটপুটটা পাঠালে আমি ব্যাপারটা ক্লিয়ার হতে পারবো যে কোথায় প্রবলেমটা হচ্ছে। এবার পাঠিও আমাকে। তো ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের, দেখো, ইফ এলসের ইউজ। হ্যাঁ, এই ছিল আমাদের ইফ আর এলসের ইউজ, বোঝা গেছে ব্যাপারটা? ওকে, আচ্ছা এই ছিল। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে পাইথন এখান পর্যন্ত থাক, আমরা পরের দিন এখান থেকে কন্টিনিউ করব। হ্যাঁ, কন্ট্রোল বা ডিসিশন কন্ট্রোল যে স্টেটমেন্টগুলো আছে আরও আছে, নেস্টেড ইফ এলস আছে, এগুলো ইউজ করব। তারপর ফর লুপ আছে, একেবারে সির মতো করেই আমরা আস্তে আস্তে করে এগোবো। ঠিক আছে, আজকে এখানে ছাড়ছি তাহলে, কেমন?